এই ছোট লোকের বাচ্চা, তুই কোন সাহসে আমার গায়ে স্পর্শ করেছিস? তোকে সাহস কে দিয়েছে? কি এমন করলাম যে সে আমার থাপ্পড় মারলো? কিরে ছোট লোক, কথা বলছিস না কেন? গায়ে হাত দিয়েছিস কোন সাহসে? গায়ে হাত দিতে আবার সাহস লাগবে নাকি? হ্যাঁ, তুমি তো আজ থেকে আমার বউ, অন্য কোনো অপর নারী না। এই ছোট লোক, তোর তো দেখছি মুখ ফুটে গেছে। কার বউ? কিসের বউ? তোর মতো ছোট লোকের বউ হব আমি? আমাকে কি কুকুরে কামড়াইছে নাকি? বাবা আমায় কসম দিয়েছে তোকে বিয়ে করতে, তাই বাবার কসমের জন্য তোকে বিয়ে করেছি। তোর মতো ছোট লোককে আমি কখনোই বর মানব না। প্রীতি, আমি জানি না তুমি যে তোমার বাবার কসমের জন্য আমার বিয়ে করেছো, কিন্তু এটা তো সত্যি, তাই না? যে তোমার আমার বিয়ে হয়েছে, আমরা দুজন এখন স্বামী স্ত্রী। তোর সাহস তো কম না? তোকে একবার বলেছি না আমি এই বিয়ে মানি না? আর তোকে বর হিসেবে মেনে নেওয়া তো প্রশ্নেই আসে না। তারপরেও কিসের স্বামী স্ত্রী রে? তার উপরে আবার তুমি করে বলছিস? সাহস তো অনেক বেড়ে গেছে। প্রীতি, তুমি এমন করছো কেন? তো কেমন করব? তুই কি মনে করেছিস তোর মতো ছ্যাঁচড়াকে আমি মেনে নেব? আর তোকে তো এখন আমার লোভী মনে হচ্ছে। বাবা বলেছে আমায় বিয়ে করতে, অমনি তুইও রাজি হয়ে গেলি লেজ গুটিয়ে বিয়ে করার জন্য। তোদের মতো ছোট লোকদের আসলেই করুণা করতে নেই, না হয় আজ এই দিন দেখতে হতো না। আমার চোখের সামনে থেকে দূর হ ছোট লোক তুই। মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে প্রীতি। তার মনে হচ্ছে এখনই সে পরপারের অধিবাসী হয়ে যাবে, কিন্তু এই দুনিয়া সে ছাড়তে চায় না। তার যে অনেক স্বপ্ন এখনো অপূর্ণ রয়ে গেছে। এমন সময় ডক্টর আরিয়ান এসে বলে, আপনি কোনো চিন্তা করবেন না। আপনি এখন বিপদমুক্ত। আপনাকে উনি যদি সময় মতো নিয়ে না আসতো, আপনি হয়তো আর দুনিয়ার আলো দেখতে পেতেন না। প্রীতি আশ্চর্যিত হয়ে বলল, উনি মানে কে? কার কথা বলছেন আপনি? আরে যে ছেলেটা আপনাকে করে করে হসপিটালে নিয়ে এসেছে, আমি তার কথা বলছি। প্রীতি তো কিছুই মাথায় ঢুকছে না, তবে তার এতটুকু খেয়াল আছে কেউ একজন তাকে কোলে করে হসপিটালে নিয়ে এসেছে। সে গাড়ি ড্রাইভ করার সময় কন্ট্রোল হারিয়ে ফেলে, ফলে সে গাড়ি নিয়ে গাছের সাথে ধাক্কা খায়। আচ্ছা, আপনি বেডে রেস্ট নিন, আমি আসছি। ডক্টর আরিয়ান এটা বলে কেবিন থেকে বের হয়ে যায়। প্রীতি তো কিছুই ভালো লাগছে না, এখন সে বাসায় যাবে কি করে। এমন সময় আকাশ কেবিনের দরজা খুলে ভেতরে প্রবেশ করলো। এই যে, আপনি কেমন আছেন এখন? দেখতেই তো পারছেন কেমন আছি, আবার প্রশ্ন করছেন কেন? আরে বাবা, আপনি রেগে যাচ্ছেন কেন? আমি তো এমনি জিজ্ঞেস করেছি। এমনি কেন জিজ্ঞেস করবেন? আর আপনি আমার কেবিনে কোন সাহসে প্রবেশ করেছেন? আর ডক্টর বললো আপনি এখন বিপদমুক্ত, তাই আপনাকে দেখতে আসলাম। আর আমি সেই ছেড়ে যে আপনাকে হসপিটালে নিয়ে এসেছি। ও ডক্টর এত সময় আপনার কথাই বলছিল। আচ্ছা শুনেন, থ্যাংক ইউ আমাকে সঠিক সময় হসপিটালে নিয়ে আসার জন্য। আর শুনেন, আমার খুব খিদে পেয়েছে, আর কিছু খাবো আমি। আমাকে কিছু খেতে দিন। আচ্ছা ওয়েট, আমি এক্ষুনি ক্যান্টিন থেকে খাবার নিয়ে আসছি। অন্যদিকে প্রীতির মা বাবা তো টেনশনে শেষ। ওনাদের মেয়ে কোথাও চলে গেল। সে সকালে বের হয়েছে, এখনো বাড়ি ফিরছে না। প্রীতির আম্মু তো কেঁদে কেটে চোখ লাল বানিয়ে ফেলেছে, বারবার বলছে, এই প্রীতির আব্বু, আমার মেয়ে কোথায়? সে এখনো আসছে না কেন? প্রীতির আব্বু চুপ করে আছে। ওনার মাথায় যেন কিছুই ঢুকছে না। মেয়েটা তো এত সময় কখনো বাইরে থাকে না, কিন্তু আজ কি হয়েছে যে এখনো বাড়ি ফিরছে না? দুপুর পেরিয়ে বিকেল হতে চললো না, এইভাবে আর বসে থাকতে চলবে না। তিনি লোক লাগিয়ে দেয় প্রীতির খোঁজ করার জন্য। অন্যদিকে আকাশ কি নাস্তা নিয়ে যাবে ওনার জন্য, ওর তো মাথায় কিছুই ঢুকছে না। পকেটেও টাকা নেই, আছে মাত্র 30 টাকা। এটা দিয়ে কি হবে? সে নিজেও তো না খেয়ে আছে। দূর, আমার যা হবে হোক, ওনার জন্য এই টাকা দিয়ে কিছু কিনে নিয়ে যাই। এই যে দোকানদার মামা, হ্যাঁ মামা বলেন। ছোট একটা পাউরুটির প্যাকেট আর দুটো কলা দিন তো। দোকানদার আকাশের কথা মতো একটা প্যাকেট পাউরুটি আর 2টা কলা মিলে একটা প্যাকেট করে দেয়। সে নাস্তাগুলো নিয়ে আবার হসপিটালের কেবিনে ফিরে আসে। নাস্তার প্যাকেটটা প্রীতির দিকে এগিয়ে দিয়ে পড়ে। এই যে নিন, এগুলো খেয়ে নিন। নাস্তার প্যাকেটটা খুলে প্রীতি তো মেজাজ খারাপ হয়ে যায়। রাগ সুরে জিজ্ঞেস করে, এই যে এগুলো কি? কেন? পাউরুটি আর কলা। এই ছোট লোক, এগুলো কোনো খাবার? হ্যাঁ, তুই আমার জন্য এগুলো কি নিয়ে এসেছিস? এইসব পাউরুটি আর কলা তো আমার বাসার পোষা কুকুরগুলোকেও খেতে দেয় না, আর তুই আমার জন্য এসব নিয়ে এসেছিস? কথাটা বলে খাবারের প্যাকেটটা আকাশের মুখের উপরে ছুঁড়ে মারে প্রীতি। তারপর আবার বলে, যা, আমি এগুলো খাবো না, আমার জন্য ভালো কিছু নিয়ে আয়। আমার কাছে তো আর বেশি টাকা নেই,
30 টাকা ছিল শুধু, তা দিয়ে আপনার জন্য খাবার নিয়ে এসেছি। এই ছোট লোক, টাকা নাই কেন? না ইচ্ছে করে খরচ করছিস না? শোন, তোর টাকা আমি দিয়ে দিব। যা, গিয়ে আমার জন্য ভালো কিছু নিয়ে আয়। সত্যি আমার কাছে কোনো টাকা নেই। এই কুত্তার বাচ্চা, তোর কত বড় সাহস! তুই আমার মুখের উপর কথা বলিস? আমি এত কিছু শুনতে চাই না। তুই এখন আমার জন্য খাবার নিয়ে আসবি, সেটা যেখান থেকেই হোক। আমি জানি না, আমার খিদে পেয়েছে, আমি খাবার খাবো। যা, এখন আমার চোখের সামনে থেকে যা। আকাশ কি করবে কিছুই তো মাথায় কাজ হচ্ছে না। আসলে উপকার করতে, কিন্তু এখানে এসে তো উল্টো সে ফেসে গেছে। অপমানিত হতে হচ্ছে তাকে। তার কাছে আর একটা টাকা অবশিষ্ট বাকি নেই। কি করবে সে? পরে হঠাৎ মাথায় কাজ করে, তার তো একটা ফোন আছে। সে কেবিন থেকে বের হয়ে ডক্টরের কাছে যায়। ডক্টরকে বলে, ডক্টর সাহেব, আমার একটা ফোন আছে, সেটা আপনি রেখে দিন। আর আমার কিছু টাকা দিন, আমার রোগীর নাকি খিদে পেয়েছে, ওনার জন্য খাবার কিনে নিয়ে যেতে হবে। পরে আপনাকে টাকা দিয়ে আমি আমার ফোন নিয়ে যাব। আল্লাহ, প্লিজ এভাবে বলবেন না। আপনার ফোন আপনার কাছে রেখে দিন। আর এই যে নিন টাকা। 1000 টাকার একটা নোট ছড়িয়ে দিয়ে। এটা দিয়ে ওনাকে ভালো কিছু কিনে খাওয়ান। আকাশের শরম লাগছে ডক্টর থেকে টাকা নিতে, কিন্তু কি করবে সে? সেও যদি উপায়। প্রীতি যে বলেছে ভালো কিছু খাবার নিয়ে যেতে, না হয় আবার কথা শোনাবে তাকে। সে লাজ লজ্জা শরমের মাথা খেয়ে ডক্টরের কাছ থেকে টাকাটা নিয়ে প্রীতির জন্য ভালো কিছু খাবার নিয়ে যায়। আর ভাগ্যের সরকারি হসপিটালে বলে বেঁচে গেছে, না হয়তো বিলটাও তার পরিশোধ করতে হতো। এই যে নিন আপনার ভালো খাবার। এই ছোট লোক, খাবারগুলো আমাকে দিচ্ছিস কেন? আমি কি নিজ হাতে খাবো নাকি? তাহলে তুই আমাকে খাইয়ে দিবি, আমি নিজ হাতে খেতে পারি না। আকাশ কি বলবে? তার মাথার মধ্যে কিছুই যেন কাজ করছে না। কারণ যেই মেয়ে ছোট লোক বলে নিন্দা করছে আকাশকে, সেই মেয়েই বলছে ওকে খাইয়ে দিতে। ভাইরে আজীব ক্যারেক্টার মেয়েদের। কখন কোন ভূত চাপে মাথায়, মধ্যে কিছুই বুঝে আসে না। ছোট লোক বলে আবার তার হাতে খেতে বসায়। বাদ দে সেসব কথা। হাতটা ধুয়ে প্রীতিকে খাইয়ে দিচ্ছে আকাশ। প্রীতি একদম ছোট বাচ্চার মতো করে হেলে ধুলে খাবার খাচ্ছে। আর ঠিক মতো খেতেও পাচ্ছে না, মুখের আশেপাশে খড়িয়ে ফেলেছে। ওর ওই অবস্থা দেখে আকাশ হাসবে না কাঁদবে বুঝতে পারছে না। মনে মনে আকাশ বলে, আল্লাহ, একদম বাচ্চা মেয়ের মতো মন মানসিকতা ওনার মধ্যে। এই যে, আমি আর খাবো না, আমার পেট ভরে গেছে। আচ্ছা ঠিক আছে। প্রীতিকে খাইয়ে দিয়ে অবশিষ্ট কিছু খাবার বেঁচে গিয়েছে, সেগুলো নিজে খেয়ে নিল। কি করবে? সেই সকাল থেকে সে তো নিজেও না খেয়ে আছে, পেটে আর বাধা ছিল না। তাই প্রীতির ঝোটা খাবারগুলি নিজে খেয়ে নিল। এই যে, আমি ঘুমাবো। হ্যাঁ ঘুমান, আপনাকে বারণ করেছে কে? আমি একা ঘুমোতে পারি না, আমার একা ঘুমোতে ভয় করে। আপনিও আমার সাথে ঘুমাবেন? আল্লাহ, পাগল হয়ে যাবো আমি। খানিকক্ষণ পর পর মুখের বুলি বদলায়, কিছুক্ষণ আপনি বলছে, আবার কিছুক্ষণ তুই। মনে মনে বলল আকাশ, তবে মুখে বলল, না, আমি এখন ঘুমাবো না, আপনি ঘুমান। এই কুত্তা, একদম আমার মুখের উপর কথা বলবি না। আমি বলেছি না, আমার সাথে তোরও ঘুমাতে হবে? আমি একা ঘুমাতে ভয় পাই। রাগান্বিত কণ্ঠে বলল প্রীতি। হ্যাঁ আল্লাহ, আপনি তো রেগে যাচ্ছেন কেন? আচ্ছা ঘুমাচ্ছি, আপনি একটু ওয়েট করুন, আমি ফ্রেশ হয়ে এক্ষুনি আসছি। আচ্ছা যা, কিন্তু তাড়াতাড়ি আসবি, আমার একা থাকতে ভয় করে। আচ্ছা ঠিক আছে। তারপর সে ফ্রেশ হতে চলে যায়। ওয়াশরুমে গিয়ে আকাশ হচ্ছে। কার পাল্লায় পড়লাম আমি, হ্যাঁ? তবে একটা জিনিস ফিল করেছি, ওনাকে দেখলে মনের মধ্যে কেমন যেন একটা অনুভূতি কাজ করে। মনে হয় ওনার রূপের ঝলক আমার কলিজাকে পুরো ছিন্ন ভিন্ন করে ফেলছে। এক দেখাতেই মনের মধ্যে জায়গা করে ফেলেছে। কিন্তু আফসোস, আমার মনের কথাগুলো মনেই থেকে যাবে। এইসব ভাবতে ভাবতে ফ্রেশ হয়ে নিল। তারপর কেবিনে গিয়ে দেখে প্রীতি ওর অপেক্ষায় বসে আছে। আকাশ যাওয়ার সাথে সাথেই তাকে টান দিয়ে ওর একদম কাছে নিয়ে গেল। আকাশ তো অবাক। কি করছে কি প্রীতি, হ্যাঁ? পাগল টাগল হয়ে গেল নাকি আবার? এমনিতেই তো ছেলেটা ছটকা খেলো, এরপর প্রীতি যা করলো তাতে তো আরো বড় শট খেলো। প্রীতি ওকে একদম জাপটে ধরে আকাশের বুকে মুখ গুজে দিয়ে শুয়ে পড়েছে। কি বলবে ভেবে পাচ্ছে না আকাশ। চোখগুলো যাচ্ছে বড় বড় হয়ে আছে, কিন্তু অবশ্য ভালোও লাগছে। প্রীতির কর্মকাণ্ড দেখে মনে বেফাঁস একটা স্বপ্ন জেগে বসেছে তার। ইস, উনি যদি আমার স্বপ্নের রানী হতো, উনি যদি আমার জীবন সঙ্গী হতো, তাহলে এভাবেই সারা জীবন নিজের বুকের সাথে জড়িয়ে ধরে রাখতে পারতাম। আনমনেই বলল আকাশ। তারপর প্রীতিকে উদ্দেশ্য করে বলল, আচ্ছা, আপনাকে একটা কথা বলি, হ্যাঁ বলেন। আমিও কি আপনাকে জড়িয়ে ধরবো?
জড়িয়ে ধরলে ধরতে পারেন, কিন্তু একদম উল্টাপাল্টা মতলব মাথায় আনবেন না। প্রীতিকে কে বোঝাবে যে আকাশের মাথায় অলরেডি শয়তান চেপে বসেছে? জেগে জেগে ওকে বউ বানানোর স্বপ্ন দেখছে সে। তবু বলল। আচ্ছা, এমন কোনো ধরনের উল্টোপাল্টা চিন্তা মাথায় আনবো না। তারপর প্রীতিকে জড়িয়ে ধরে আকাশ। প্রীতি চুপচাপ একদম ছোট বাচ্চার মতো গুটি গুটি মেরে আকাশের বুকের মধ্যে মাথা গুঁজে দিয়ে ঘুমিয়ে পড়ে। অন্যদিকে প্রীতির বাবা মা তো পাগল পাগল হয়ে গেছে। রাত হয়ে গেছে, এখনো মেয়ে বাড়ি ফিরছে না। আবার খোঁজ নেওয়ার জন্য লোকও লাগিয়েছে, তাদেরও কোনো ফোন আসছে না। ভোরে আকাশের ঘুম ভেঙে যায়। সে তো ঘুম থেকে উঠে অবাক। মেয়েটা বিছানায় নাই, তার উপর ফ্লোরটা পুরো রক্তে লাল হয়ে আছে। আকাশ মাথা চুলকাতে চুলকাতে বলল। মাথায় তো কিছুই কাজ করছে না। ফ্লোরে রক্ত কেন? তার উপরে মেয়েটা কোথায় গেল? বেড থেকে নেমে যেই না ফ্লোরে পা ফেলবে এমন সময় কারোর হাতের উপরে পা পড়ল। থতমত খেয়ে গেল আকাশ। নিজেকে নিজেই প্রশ্ন করলো। কার হাতের উপরে পাড়া দিয়েছি আমি? নজরটা নিচে ঘুরতেই আকাশ দেখলো প্রীতি ফ্লোরের উপরে পড়ে আছে। শরীরটা বেডের ভিতরের সাইডে, আর হাতটা বাহিরে বেরিয়ে আছে। মাথায় যেখানে আঘাত পেয়েছিল প্রীতির সেখান থেকে রক্ত বেরোচ্ছে, আর সেই রক্ত পুরো ফ্লোর গড়িয়েছে। আল্লাহ, এখন কি করবো আমি? মেয়েটা কখন বেড থেকে পড়ে গেল? সে তো আবার জড়িয়ে ধরে ঘুমিয়েছে। আনমনি বলল আকাশ। প্রীতির কাছে ঝুঁকে আকাশ বলল। এই যে, এই যে শুনছেন? কোনো সারা শব্দ নেই, তাই আবার ডাক দিল, কিন্তু তাও সারা শব্দ পেল না। এবার সে শিওর যে মেয়েটা জ্ঞান হারিয়ে ফেলেছে। মেয়েটাকে বেডের উপরে শুইয়ে দিয়ে সে দৌড়ে ডক্টর আরিয়ানের কেবিনে চলে যায়। ব্যতিব্যস্ত হয়ে বলল। ডক্টর, আমার পেশেন্টের কি জানি হয়েছে। রাতে কেবিনের বেডে ঘুমিয়েছিল, কিন্তু সকালে ঘুম থেকে উঠে দেখি ফ্লোরের উপর পড়ে আছে। তার মাথার ক্ষত জায়গাটা থেকে রক্ত বের হয়ে পুরো ফ্লোর লাল হয়ে গিয়েছে। প্লিজ, প্লিজ একটু আসুন ডক্টর। আচ্ছা চলুন চলুন, কি বলছেন? কিভাবে হলো এমনটা? এমনিতে মাথায় আঘাত পেয়েছে, তার উপরে যদি আবার প্রেশার পড়ে সেটার উপরে, তাহলে রোগীর বড় ধরনের ক্ষতি হয়ে যাবে। ডক্টর প্লিজ এভাবে বলবেন না, আপনি একটু দেখুন। ডাক্তার আরিয়ান কেবিনে গিয়ে মেয়েটার কি হয়েছে সেটা দেখছে। আকাশ সাথেই দাঁড়িয়ে আছে। টেনশনে তার মাথা কাজ করছে না। তারপর ডক্টর আরিয়ান বলল। দেখুন, যেটা ভয় পেয়েছিলাম সেটাই হয়েছে। উনি মাথায় আবার আঘাত পেয়েছে, তার উপরে ক্ষতটা থেকে প্রচুর ব্লিডিং হয়েছে। এখন ওনার রক্তের প্রয়োজন, না হলে রোগী রক্তশূন্যতায় মারাও যেতে পারে। ডক্টর আরিয়ানের কথা শুনে থ হয়ে গেল আকাশ। কথাটা বলেই ডক্টর আরিয়ান কেবিন থেকে বের হয়ে যায়, আর আকাশ সেখানেই থ হয়ে দাঁড়িয়ে থাকে। একটু পর একজন নার্স এসে ব্লাড স্যাম্পল বলে যায়, এ পজিটিভ রক্ত লাগবে, 3 ব্যাগ রক্ত লাগবে। এত রক্ত কোথা থেকে ম্যানেজ করবে আকাশ? তখনই তোর মাসে আসে, তার রক্তে গ্রুপ সেম। সিদ্ধান্ত নেয় সে রক্ত দিবে। যেইভাবে সেই কাজ। ডক্টরের কাছে গিয়ে আকাশ বলল। আমার রক্তের গ্রুপ সেম, আমি রক্ত দেব। আপনি দিবেন বুঝলাম, কিন্তু 3 ব্যাগ রক্ত আপনি কি একা করে দিতে পারবেন? আরেকজন দরকার পড়বে। প্লিজ ডক্টর, সমস্যা নেই, আমি একাই দেবো 3 ব্যাগ রক্ত। আপনি কি সিরিয়াস? হ্যাঁ ডক্টর, আমি সিরিয়াস। আমার যা হবে সেটা পরে দেখা যাবে। 3 ব্যাগ না শুধু, আপনার যত রক্তের দরকার হয় আমার শরীর থেকে নিন। ওকে, আপনি আমার সাথে আসুন। 3 ব্যাগ রক্ত একাই দিল আকাশ। মাথাটা ঝিমঝিম করছে তার। ডক্টর আরিয়ান তাকে বলেছে কিছু সময় একটা জায়গায় বসে রেস্ট করতে, কিন্তু তার মন অস্থির হয়ে আছে প্রীতির কখন জ্ঞান ফিরবে। অচেনা একটা মানুষ, তাও মনটা প্রীতিকে নিয়েই বারবার মাখামাখি করছে। তাই স্থির থাকতে পারল না। তাই কেবিনে ডক্টর আরিয়ানের সাথে সাথে চলে গেল সে নিজেই। ডক্টর আরিয়ান মেয়েটাকে চেক আপ করছে, তিনি বললেন। আচ্ছা শুনুন, একদম টেনশন করবেন না, ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবে। আমি ঘুমের ইনজেকশন দিয়েছি, ঘন্টা 5-এর মধ্যে জ্ঞান ফিরে আসবে। ডক্টর আরিয়ানের কথা শোনার আর সময় পায়নি আকাশ। তার আগেই মাথা ঘুরে ধপাস করে ফ্লোরে পড়ে গেল। একেই তো রক্ত দিয়েছে, তার উপরে দৌড়াদৌড়ি করছে। ওহ শিট, ওনাকে বলেছিলাম একটা জায়গায় বসে কিছুটা সময় রেস্ট করতে, কিন্তু উনি তা করেননি। 3 ব্যাগ রক্ত দেওয়া একজন ব্যক্তি, সেটা কি যেমন তেমন কথা নাকি? এই যে মরিয়ম, আপনি আমার সাথে একটু হাত লাগান ওনাকে ফ্লোর থেকে উপরে তুলতে। মরিয়ম হসপিটালের একজন নার্স আকাশকে বেডে তুলে মাথায় মরিয়মকে উদ্দেশ্য করে বলল। আপনি এখন কন্টিনিউ এই কেবিনে থাকবেন, বাকি কোনো কেবিনে যাওয়ার দরকার নেই, কারণ রোগীর সাথে যিনি ছিলেন তিনি এখন রোগী হয়ে গিয়েছে। ওনাদের দেখাশোনা করার জন্য একজন মানুষ স্টিল দরকার।
জ্ঞান ফেরার পর চোখ খুলে আকাশ দেখলো প্রীতি তার মাথার পাশে বসে কান্না করছে, কিন্তু কেন? অন্যদিকে লাস্ট প্রীতিকে বৃথা সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে। শোয়া থেকে উঠে বসলো আকাশ। আকাশের জ্ঞান ফিরেছে দেখতে পেয়ে প্রীতি বলল, এই যে এখন কেমন লাগছে আপনার? কথাটা বলে প্রীতি জড়িয়ে ধরল আকাশকে। আকাশ আর উত্তর দেওয়ার সুযোগ পেল না। থতমত কণ্ঠে সে বলল, কেন? কেমন লাগবে আমার? আর কি হয়েছিল আমার? নার্স বলে উঠল, আপনি মাথা ঘুরে পড়ে গিয়েছিলেন। সকালবেলা রোগীকে রক্ত দিয়ে এসে 6 ঘন্টা যাবত আপনার জ্ঞান ছিল না। তখনই সকালের কথা মনে পড়ল আকাশের। আল্লাহ, কি বলছে সবাই এইসব? তাতে কিছুই মনে নেই। দেয়াল ঘড়ি দিকে তাকিয়ে দেখলো 2টা বাজে। তার মানে সত্যি 6 ঘন্টা তার জ্ঞান ছিল না। আর মেয়েটা জ্ঞান বা কখন ফিরল? প্রীতি তখনও আকাশকে জড়িয়ে ধরে ফুঁপে ফুঁপে কান্না করছে। এই যে আপনি কান্না করছেন কেন? এই কুত্তা, তোকে এত ব্যাগ রক্ত দিতে কে বলেছে? আর তোর যদি কিছু হয়ে যেত, আমায় খাইয়ে দিত কে? আমার সাথে ঘুমাতো কে? আমার আব্বু আম্মু তো কেউ এখন নাই। এখন তো তুই এই আমার সব। যখন জ্ঞান ফিরেছে তখন নারিশ বলল তুই আমায় 3 ব্যাগ রক্ত দিয়েছিস, তাই নাকি তোর মাথা চক্কর এসেছে। এই, তুই এমনটা কেন করতে গেলি? হ্যাঁ, এই যে প্লিজ, আপনি একটু শান্ত হন। এমনিতে আপনার মাথায় আঘাত লেগেছে। বেশি চিৎকার চেঁচামেচি করলে আপনার ক্ষতি হবে। আর আমাকে নিয়ে টেনশন করবেন না একদম। আমি ঠিক আছি। আচ্ছা ঠিক আছে, আর চেঁচাবো না। কিন্তু আচ্ছা ওয়েট, আমি বাড়ি থেকে খাবার নিয়ে আসছি। উঠে ফ্রেশ হয়ে নিল আকাশ। পরে হসপিটালের ক্যান্টিন থেকে কিছু খাবার নিয়ে কেবিনে ফিরে আসলো আর মনে মনে ডক্টরকে থ্যাঙ্কস জানালো। ভাগ্যিস তিনি আকাশ কিছু টাকা দিয়েছিল, না হয় কি যে করতে হতো আল্লাহই জানে। কেবিনে ফিরে গিয়ে সে প্রীতিকে খাইয়ে দিল, তারপরে নিজেও খেয়ে নিল। এভাবে আরো 3 দিন হসপিটালেই ছিল তারা। মেয়েটার সমস্ত দেখাশোনা আকাশ একা করেছে, কোনো কমতি রাখেনি। এই 3 দিন রাতের বেলায় মেয়েটা তাকে জড়িয়ে ধরেই ঘুমিয়েছিল। আজ রিলিজ করে দিয়েছে ডক্টর, তাই প্রীতিকে তার আপন বাসস্থানে পৌঁছে দিয়ে আসবে। কিন্তু আকাশের মনটা যেন মানছেই না। এই কয়েকটা দিন তার কাছে কয়েক হাজার বছর লেগেছে। এই 3টা দিনের সমস্ত স্মৃতি তার মনের মধ্যে একদম গেঁথে গিয়েছে। ভালোবেসে ফেলেছে সে প্রীতিকে এই কয়েকটা দিনে, কিন্তু বলার সাহস করতে পারছে না। আর তাছাড়া আর সে চলে যাবে, আর কখনো হয়তো তাকে দেখতে পাবে না আকাশ। সারা জীবন প্রীতিকে খেয়ে ভালোবাসা নামক অনুভূতিটা নিয়েই বেঁচে থাকবে সে। এসব ভাবছে আর চোখের কোণে জল গড়িয়ে পড়ছে। এই যে কোথায় আপনি? আমায় কখন দিয়ে আসবেন আমার বাড়িতে? চোখটা মুছে নিল আকাশ, যাতে করে চোখের পানিগুলো না দেখতে পায় ঠিকই। তারপর বলল, এই তো এক্ষুনি চলুন। তারপর মেয়েটাকে নিয়ে রওনা দিল ওর বাড়ির উদ্দেশ্যে। আচ্ছা, একটা কথা বলবো আপনাকে। হ্যাঁ অবশ্যই। আপনি না অনেক ভালো একটা মানুষ। আপনার মতো মানুষের তুলনা হয় না। কত পাগলামো করেছি আপনার সাথে, কিন্তু আপনি কিছুই বলেননি। নিজের হাতে খাইয়ে দিয়েছেন, রাতে আপনাকে সাথে নিয়ে ঘুমিয়েছি। এগুলো সারাটা জীবন আমার মনে থাকবে। আর আমায় ক্ষমা করে দিবেন। অনেক সময় রেগে গিয়ে তুই তুকারিও করেছি। আরে না, কি বলছেন এসব? আপনার উপর কোনো রাগ নেই আমার। একটা মানুষের উপকার করতে পেরেছি, এতেই আমি খুশি। আর আমারও আপনাকে ঘিরে সমস্ত স্মৃতিগুলো সারা জীবন মনে থাকবে। মেয়েটা আকাশের কথা শুনে তার মুখের দিকে তাকিয়ে আছে। তা দেখে আকাশ আনমনেই বলল, দেভাষাটা কি বলে ফেললাম। আচ্ছা আপনার নামটা তো জানা হলো না। আমার নাম প্রীতি, আপনার? আমার নাম আকাশ। দুজনেই কথা বলতে বলতে গন্তব্যে চলে আসে। ভিতর থেকে বারবার কলিজাটা খালি মোচড় দিচ্ছে আকাশে। আর হয়তো মেয়েটাকে দেখতে পাবে না সে। গাড়িতে আওয়াজ শুনতে পেয়ে অনেকগুলো মানুষ বসার ভেতর থেকে বেরিয়ে আসলো। প্রীতিকে দেখতে পেয়ে সবাই তো মহা খুশি। একজন এসে প্রীতিকে জড়িয়ে ধরে বলল, আমার মা কোথায় চলে গিয়েছিল আমাদের ছেড়ে? তুই আম্মু বাসায় গিয়ে বলছি। এই ছেলেটাকে? আর তোর মাথায় ব্যান্ডেজ কেন? আমি বুঝতে পেরেছি এই ছেলেটা হয়তো এতদিন তোকে জিম্মি করে রেখেছিল। দাঁড়া, ওর ব্যবস্থা করছি। এই তোরা দাঁড়িয়ে কি দেখছিস? ব্যাটাকে মেরে আধমরা করে রাস্তায় ফেলে রেখে আয়। আর প্রীতির আম্মু, তুমি মেয়েকে ঘরে নিয়ে যাও। আব্বু প্লিজ, তুমি ভুল বুঝছো। ও তেমন কিছুই করেনি। এই তুই আমাকে শিখাতে আসিস না। আমি জানি এই ছেলেটা তোর সাথে কিছু করেছে। লোকগুলো আকাশকে উড়ো মারতে আরম্ভ করে। আকাশকে মাটিতে ফেলে দিয়েছে। মুখ দিয়ে অনবরত রক্ত বের হতে শুরু করে। বারবার ওদের কাছে মিনতি করে বলছে, প্লিজ, আমি এমন কিছু করিনি। আপনারা আমায় মারেন না।
কিন্তু কে শুনে কার কথা? ওরা মারতে মারতে আকাশের পুরো শরীর ফাটিয়ে ফেলে। শরীরের বিভিন্ন অঙ্গ থেকে ফেটে ফেটে রক্ত বেরোচ্ছে। তখন আকাশ চেঁচিয়ে বলল, উপকারী ঘাড়ে লাথি, এটাই তার প্রমাণ। বলেই জ্ঞান হারিয়ে ফেললো আকাশ। অন্যদিকে প্রীতি বারবার বলছে, আকাশ এমন করেনি। কিন্তু কেউ বিশ্বাসই করতে চাইছে না। না, এই ছেলেটা তোর সাথে উল্টাপাল্টা কিছু করেছে। পাশি ফুলদানি ছিল। প্রীতি সেটা হাতে ঠাস করে দেয়ালের সাথে বাড়ি দিয়ে ফাটিয়ে ফেলে। আর ধারালো দেখে একটা টুকরা সেখান থেকে উঠিয়ে নিয়ে হাতের উপরে চেপে ধরে বলে, বাবা, তোমরা আমার কথা শুনবে নাকি আমি হাতের উপর চালিয়ে দিব? সবাই তো অবাক প্রীতির কাণ্ড দেখে। না রে মা, প্লিজ এমনটা করিস না, ওটা ফেলে দে। না, আমি জানি তোমরা আমার কথা শুনবে না। আমি যা বলবো সবটা শুনে তারপর তোমাদের যা করার করবে। এর আগে যদি উল্টাপাল্টা কিছু করো তাহলে হাতের উপর চালিয়ে দিব। ছেলেটার কোনো দোষ নেই, তোমরা শুধু শুধুই তাকে মারলে। সে আমার প্রাণ বাঁচিয়েছে, না হয় আজ তোমাদের মেয়েকে জীবিত দেখতে পারতে না চোখের সামনে। প্রীতির বাবা তো অবাক। কি বলছিস? ছেলেটা তোর জান বাজিয়েছে মানে? প্রীতির সমস্ত কিছু সবাইকে খুলে বলে। প্রীতির কথা শুনে সবার মুখে হাত উঠে যায়। সবার মনে একটাই কথা চলতে থাকে, হে আল্লাহ, কি করলাম আমরা যে আমাদের মেয়ের প্রাণ বাঁচিয়েছে? তার প্রাণ নিতেই আমরা উঠে পড়ে লেগেছি। এই তোরা কে কোথায় আছিস রে? তাড়াতাড়ি ছেলেটাকে নিয়ে আয়। প্রীতির বাবা সর্বাক্ষণ যারা বডিগার্ড থাকে তারা বলল, স্যার, ওকে তো মেরে আধমরা করে রাস্তায় ফেলে রেখে দিয়ে এসেছি। প্রীতির তো মাথার উপরে আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা। সে দৌড়ে ঘর থেকে বের হয়ে যায়। ঘরের এরিয়া পার হয়ে দেখে আকাশ রাস্তার মধ্যে পড়ে আছে। প্রীতির পেছনে পেছনে ওর বাবাও ঘর থেকে বেরিয়ে আসে। বাবা, তোমরা কি করলে এটা? তোমাকে বাবা বলতেই আমার ঘৃণা হচ্ছে। যে আমার প্রাণ বাঁচালো, তোমরা তার পিছনেই পড়ে গেলে। মারে, আমায় ক্ষমা করে দে। এই তোরা তাড়াতাড়ি ওকে হসপিটালে নিয়ে যা, আমরা অন্য গাড়ি করে আসছি। তোমরা যাও অন্য গাড়ি করে, আমি আকাশের সাথেই যাব। পরিমা আঙ্কেল, আপনি প্লিজ তাড়াতাড়ি আকাশকে হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। মামনি, তুমি একদম চিন্তা করবে না, আমি এক্ষুনি গাড়ি বের করছি। তারপর আকাশকে ধরাধরি করে হসপিটালে নিয়ে যাওয়া হয়। আকাশের মাথা ফেটে রক্ত পড়ছিল। এটা দেখে প্রীতি সে কি কান্না! পুরোটা পথ সে কান্না করছে। হসপিটালে পৌঁছানো অবধি আকাশের মাথাটা প্রীতি কোলের উপরে নিয়ে রেখেছিল। 1 মিনিটের জন্য কোল থেকে মাথাটা মাটিতে রাখেনি। প্রীতির ভেতরটা মুচড়ে ব্যথা করছে। তার মনে হচ্ছে আকাশ তার খুব কাছের মানুষ। তার কিছু হয়ে গেলে প্রীতিও বাঁচবে না। খুব কষ্ট হচ্ছে তার। 2 দিন পর আকাশের জ্ঞান ফিরে আসে। জ্ঞান ফেরার পর সে অনুভব করে তার মাথাটা প্রচন্ড রকমের ব্যথা করছে। সে বিছানা থেকে ওঠার চেষ্টা করছে, কিন্তু উঠতে পারছে না। সারা শরীর ব্যথা করছে। ব্যথাটা যেন তার পুরো শরীরটাকে কাবু করে দিয়েছে। তাও জোর খাটিয়ে ওঠার চেষ্টা করে, কিন্তু সে শরীরের ভার সামলাতে না পেরে বেড থেকে পড়ে যায়। তবে তাজ্জব করার বিষয় হচ্ছে যে সে মাটিতে পড়েনি। কেউ একজন তাকে মাটিতে পড়ার আগে ধরে ফেলেছে। সে ঘাড় করে দেখে প্রীতি। প্রীতির তো চোখগুলো লাল করে আকাশের দিকে তাকিয়ে আছে। মনে হয় এখনই চোখ দিয়ে গিলে খেয়ে ফেলবে। আর আদিত্য, কি করলাম আমি? আমার দিকে এভাবে চেয়ে আছেন কেন? এই যে সমস্যা কি আপনার? হ্যাঁ, কোথায় কি সমস্যা? বিছানা থেকে একা একা উঠতে কে বলেছে? পাশে যে আমি বসেছিলাম, আমাকে বললেই তো হতো। এখন নিজে নিজে উঠতে গিয়ে যদি আবার কোনো ক্ষতি হয়ে যেত, তাহলে তো আমাকেই কষ্ট পেতে হতো, তাই না? মেয়েটা বলতে বলতে কান্না করে দিছে। তা দেখে আকাশ বলল, আরে আরে, আপনি কান্না করছেন কেন? আর আপনার কেন কষ্ট পেতে হবে? সেটা আপনার না জানলেও চলবে। আপনার মাথা মোটা, তাই আপনি বুঝবেন না। আর নেক্সট টাইম আমাকে বলবেন না, না হয় খবর আছে। সরি, আমার ভুল হয়েছে। আপনাকে বলার দরকার ছিল, কিন্তু বিশ্বাস করুন, আপনি পাশে ছিলেন সেটা জানলে আপনাকেই বলতাম। হয়েছে থাক, এখন কি উঠতে চেয়েছেন? বলতে বলতে আকাশকে ধরে ওঠায় আর পেছনে বালিশ দিয়ে ওকে হালান দিয়ে শুয়ে দেয়। জ্ঞান ফেরার পর নিজেকে রুমের মধ্যে আবিষ্কার করলাম। তাছাড়া এখানে কিভাবে আসলাম সেটাই মাথায় কাজ করতেছিল না। কিন্তু আপনাকে দেখে আমার সব মনে পড়ে গেছে। আপনার হিটলার বাবা আমাকে মেরে হসপিটালে পাঠিয়ে দিয়েছে। এমন সময় প্রীতির আব্বু কেবিনের দরজা খুলে ভেতরে আসে। সাথে প্রীতির আম্মু আসে। বাবা, আমাকে মাফ করে দাও। বিশ্বাস করো, আমরা জানতাম না যে তুমি আমার মেয়ের জান বাঁচিয়েছো। না জেনে তোমার সাথে এমনটা করেছি।
আসলে মেয়েটার 4-5 দিন বাড়ি ছিল না, তাই মাথায় কিছু কাজ করছিল না। বাবা তোমার মতন মানুষ হয় না। কিন্তু আচ্ছা বাবা, তোমার বাড়িতে কে কে আসেন? মাথাটা নিচে নামিয়ে ফেলে আকাশ। আকাশের নীরবতার কারণ কি সেটাই কারোর মাথায় কাজ করছে না। বেশ কিছুক্ষণ পর আকাশ মাথা উঠিয়ে বলে, আসলে আমার কেউ নেই, আমি একাই। 3-4 বছর আগে সবাই আমার জীবন থেকে হারিয়ে গেছে। প্লিজ তুমি আমার বাসায় থাকলে আমি খুব খুশি হব। তোমার উপরে যা অন্যায় করেছি অন্তত কিছুটা হলেও তো মাপ পাবো। প্লিজ বাবা, তুমি না করিও না। আচ্ছা আঙ্কেল, এত করে যখন বলছেন তাহলে আমি থাকবো। কীর্তি তো খুশিতে আত্মহারা যে আকাশ ওর বাসা থাকবে এখন থেকে, কিন্তু একটা জিনিস মাথায় কাজ করছে না ওর। এই লোকটার প্রতি তার এত দুর্বলতা কেন? ওকে তো সে ভালোই বাসে না, কিন্তু তারপরও কি জন্য এত মায়া কাজ করছে ওর আকাশের প্রতি? কোনোভাবেই এসব মেলাতে পারছে না প্রীতি। পরের দিন আকাশকে হসপিটাল থেকে রিলিজ করে বাসায় নিয়ে যাওয়া হয়। বাড়িটা একদম রাজপ্রাসাদের মতন। এত বড় ঘরে আকাশ যেন দেখলেই মন জুড়িয়ে যায়। সবার ভালোবাসায় এবং টেক কেয়ারে আকাশ একদম সুস্থ হয়ে যায়। বাসার মানুষগুলো একদম অমায়িক। সবাই আকাশকে আপন করে নিয়েছে। সে তাদের পরিবারেরই একজন সদস্য হয়ে যায়। আকাশের জন্য আলাদা একটা রুম ছেড়ে দেওয়া হয়, সেখানেই সে থাকে। কিন্তু সবকিছুর ভিড়ে প্রীতির বাবার মাথায় অনেক কিছু কাজ করছিল। আকাশের চলাফেরা আর কার্যকলাপ দেখে তিনি আকাশের উপরে ফিদা হয়ে যায়। তিনি এমন একজন মানুষই তার মেয়ের জন্য খুঁজছিলেন। মনে হয় তিনি পেয়ে গেছেন। আকাশ নিজের রুমের মধ্যে শুয়ে আছে আর মনে মনে ভাবছে। আল্লাহ, আবার অতীত যদি আমার সামনে চলে আসে। তার মনে একটাই ভয়, সে কে সেটা যদি মানুষ জেনে যায় তাহলে প্রীতির পরিবারও হয়তো তাকে বাসা থেকে বের করে দিবে। সেই ভয়ঙ্কর অতীতের কারণেই সে তার বাবা ভাই এবং ছোট বোনকে হারিয়েছে। এখনো হাতের দিকে তাকালেই মনে হয় তার হাত দুটো রক্তে লাল হয়ে আছে। এখনো তার চোখে ভেসে ওঠে আপন মানুষগুলোর মৃত লাশের ছবি। তবে সেই সব কিছুর ফিরে বেঁচে থাকার উৎস পেয়ে গেছে। সেই উৎসটা হচ্ছে প্রীতি। প্রীতিকে দেখলে তার দুনিয়াদারি যেন থমকে যায়, ভুলে যায় সে তার পেছনে ফেলে আসা অতীত। এমন সময় ভাবনার ছেদ ঘটিয়ে প্রীতির বাবা রুমে আসেন। আকাশ, তোমার সাথে কিছু কথা ছিল। হ্যাঁ আঙ্কেল, বলেন। বাবা তুমি কিছু মনে করো না প্লিজ। আমি চাচ্ছিলাম কি প্রীতির সাথে তোমার বিয়ে দিতে। তোমার আচরণে আমি মুগ্ধ। আঙ্কেল কি বলছেন? আমার নিজের এই ঠিক ঠিকানা নেই, অন্যের বাড়িতে আশ্রয় নিয়ে আছি, তার উপরে বিয়ে, তাও আবার আপনার মেয়ের সাথে। আঙ্কেল, এটা যদি প্রীতির কানে যায় তাহলে প্রীতি আর কোনোদিনও আমার মুখ পর্যন্ত দেখবে না, আর আমিও ওকে বিয়ে করতে পারবো না। আর তাছাড়া আমি বিয়ে করলে ওকে খাওয়াবো কি? বাবা এভাবে না করো না। আমার মেয়েটাকে আমি কার হাতে তুলে দিব বলো? ভরসা চোখে একটা ছেলে চোখের সামনে দেখছি না তুমি ছাড়া। তোমার কাছে মিনতি করছি, তুমি প্রীতিকে বিয়ে করে নাও। আর তোমার ওকে খাওয়ানো নিয়ে কোনো চিন্তা করতে হবে না। আঙ্কেল প্লিজ, এভাবে বলবেন না। আচ্ছা আমি প্রীতিকে বিয়ে করব, কিন্তু প্রীতি যদি অমত করে? বাবা তুমি সেটা আমার উপরে ছেড়ে দাও, আর তুমি বিয়ের জন্য তৈরি হও। তারপর তিনি চলে যায় রুম থেকে। প্রীতির আব্বুর সমস্ত কথা যেন আকাশের মাথার উপর দিয়ে গেল। তবে সে ভীষণ খুশি যে প্রীতি তার হবে। কিন্তু ঝামেলা একটাই, প্রীতি যদি তাকে ভুল বোঝে। আনমনেই সে বলল, ধুর, এত কিছু ভাবছি কেন? আমি তো নিজ থেকে বলিনি, ওর বাবাই আমাকে কভার করেছে। অনেক রাত হয়েছে। এসব ভাবতে ভাবতেই সে ঘুমিয়ে পড়ে। সকালবেলা ঘুম থেকে উঠে নিচে যায়। নিচে গিয়ে সে লক্ষ্য করে ডেকোরেশনের লোক ফুল দিয়ে পুরো বাড়িটা সাজাচ্ছে। কিছুই তো মাথায় ঢুকছে না তার। বাড়িতে কি কোনো অনুষ্ঠান হবে নাকি? এমন সময় প্রীতির আব্বু এসে বলে, বাবা তুমি তোমার মতন প্রিপারেশন নাও। পরশু প্রীতির সাথে তোমার বিয়ে ফিক্সড করেছি। ওনার কথা শুনে জাস্ট চোখ দুইটা কপালে উঠে গেছে আকাশে। আল্লাহ, কি বলছিস সব? কাল বাদে পরশু বিয়ে, আর তাছাড়া প্রীতি এত সহজে মেনে গেল? হ্যাঁ? আকাশের ভাবনার অবসান ঘটিয়ে প্রীতির বাবা বলতে শুরু করে, এই ছেলে, আমি বলেছিলাম না যে প্রীতির ব্যাপারটা আমার উপর ছেড়ে দাও? দেখলে সে রাজি হয়ে গিয়েছে। মনে মনে আকাশ বলল, যাক, ভালোই হয়েছে, এবার ভালোবাসার মানুষটা নিজের হবে। এসব ভেবে মুচকি মুচকি হাসতেছে। প্রীতির বাবা আকাশের দিকে তাকিয়ে মুচকি একটা হাসি দিয়ে আচ্ছা থাকো, অনেক কাজ করতে হবে। তারপর তিনি চলে গেলেন। আজ আকাশ প্রীতির বিয়ে, কিন্তু একটা জিনিস আকাশের মাথায় কাজ করছে না, যে প্রীতি 1-2 দিনই তার সামনে একবারও আসলো না কেন? অন্য সময় রোজ তাদের 3 থেকে 4 বার কথা হয়, কিন্তু এই 2 দিনে প্রীতি তার সামনে একবারও আসেনি। কথা বলা তো দূরেই থাক,
ভালোই ভালো ওদের বিয়েটাও হয়ে গেল। বাসর ঘরের সামনে দাঁড়িয়েছে আকাশ। খুব ভয় করছে তার। বাসর ঘরে ঢুকলে আল্লাহই জানে কি হবে। তবে একটা জিনিসে খুব খুশি সে, যে তার ভালোবাসার মানুষটাকে নিজের করে পেয়েছে সে। আর বাসর ঘরে সে বসে আছে। সে তার মনের মানুষ। মনের ভয়কে জয় করে বাসর ঘরের দরজা ঠেলে ভেতরে ঢুকলো আকাশ। ভিতরে ঢুকে দেখে প্রীতি বড় একটা ঘোমটা দিয়ে বসে আছে। আওয়াজ করে সামনের দিকে এগিয়ে গেল আকাশ, কারণ মেয়েরা নাকি তার বরকে পাথরের সালাম করে বাসর ঘরে। কিন্তু প্রীতি এমন কিছুই করলো না। যাক, আকাশে এসবে লাইক করে না, পাথরের সালাম টালাম করাতে আর কি। আস্তে আস্তে গিয়ে খাটের উপরে বসলো সে। প্রীতির কোনো সারা শব্দ নেই। কেমন যেন একটা আনইজি লাগছে আকাশে। তার উপরে মেয়েটাও কথা বলছে না, তাও রেঞ্জমুখ নাই, তাই নিজেই হাত দিয়ে ওর মুখ থেকে ঘোমটাটা সরিয়ে দিল। ঘোমটাটা সরিয়ে যা দেখলো, তাতে তো চোখগুলো কপালে উঠে গেল। প্রীতির চোখগুলো আগুনের মতো লাল বর্ণ ধারণ করে আছে। প্রীতিকে দেখে আর বুঝতে বাকি রইল না যে মেয়েটা অনেক কেঁদেছে, কিন্তু কেন সেটা দেখে আকাশ বলল, এই প্রীতি, কি হয়েছে তোমার? তোমার চোখ মুখ এমন ফোড়া দেখাচ্ছে কেন? নিশ্চয়ই তুমি কেঁদেছো। দেখি কি হয়েছে, আমাকে বলো। প্রীতি ঠাস করে একটা থাপড় বসিয়ে দেয় আকাশের গালে। এই ছোট লোকের বাচ্চা, তুই কোন সাহসে আমার গায়ে স্পর্শ করেছিস? তোকে সাহস কে দিয়েছে? আকাশ তার চোখ বনে গেল প্রীতির আচরণ দেখে বাধ্য। কি এমন করলাম যে সে আমার থাপ্পড় মারলো? চুপ করে আছে সে, মুখ দিয়ে কোনো কথাই বেরোচ্ছে না। প্রীতির কাছ থেকে এমনটা কখনো আশা করেনি সে। কিরে ছোট লোক, কথা বলছিস না কেন? গায়ে হাত দিয়েছিস কোন সাহসে? গায়ে হাত দিতে আবার সাহস লাগবে নাকি? হ্যাঁ, তুমি তো আজ থেকে আমার বউ, অন্য কোনো অপর নারী না। এই ছোট লোক, তোর তো দেখছি মুখ ফুটে গেছে। কার বউ? কিসের বউ? তোর মতো ছোট লোকের বউ হব আমি? আমাকে কি কুকুরকে মারাইছে নাকি? বাবা আমায় কসম দিয়েছে তোকে বিয়ে করতে, তাই বাবার কসমের জন্য তোকে বিয়ে করেছি। তোর মতো ছোট লোককে আমি কখনোই বর মানব না। প্রীতি, আমি জানি না তুমি যে তোমার বাবার কসমের জন্য আমার বিয়ে করেছো, কিন্তু এটা তো সত্যি, তাই না? যে তোমার আমার বিয়ে হয়েছে, আমরা দুজন এখন স্বামী স্ত্রী। প্রীতি আরো দুটো থাপ্পড় বসিয়ে দেয় কষে আকাশের গালের মধ্যে। তোর সাহস তো কম না? তোকে একবার বলেছি না আমি এই বিয়ে মানি না? আর তোকে বর হিসেবে মেনে নেওয়া তো প্রশ্নই আসে না। তারপরেও কিসের স্বামী স্ত্রী রে? তার উপরে আবার তুমি করে বলছিস? সাহস তো অনেক বেড়ে গেছে। প্রীতি, তুমি এমন করছো কেন? তো কেমন করব? তুই কি মনে করেছিস তোর মতো ছ্যাঁচড়াকে আমি মেনে নেব? আর তোকে তো এখন আমার লোভী মনে হচ্ছে। বাবা বলেছে আমায় বিয়ে করতে, অমনি তুইও রাজি হয়ে গেলি লেজ গুটিয়ে বিয়ে করার জন্য। তোদের মতো ছোট লোকদের আসলেই করুণা করতে নেই। না হয় আজ এই দিন দেখতে হতো না। আমার চোখের সামনে থেকে দূর হ ছোট লোক তুই। মন খারাপ করে বাসর ঘর ছেড়ে বারান্দায় চলে এলো আকাশ। কি করবে, কপালে বয়ে নিয়ে এসেছে অপমান আর লাঞ্ছনা। মানুষের কত স্বপ্ন থাকে বাসর ঘর নিয়ে, বউর সাথে গল্প করবে, দুজন দুজনের সুখ দুঃখ গুলো ভাগাভাগি করে নিতে। তার তো এমন কিছু হওয়ার দূরে কথা, এই রুমে পর্যন্ত জায়গা মিলল না। চোখ থেকে টকটক করে পানি ঝরে পড়ছে। পরিবেশ কত সুন্দর, চাঁদের আলো একদম মুখে এসে পড়েছে। দেখতেই বোঝা যাচ্ছে চাঁদ মামা আজ সেই খুশি, তাই সেও ইচ্ছে মতো এর রোশনি ছড়িয়ে বেড়াচ্ছে। চাঁদের দিকে এক নজরে তাকিয়েছে আকাশ। তখনই মনের মধ্যে কোনো এক অজানা অনুভূতি কাজ করছিল তার। ইস, প্রীতি যদি আমায় মেনে নিত তাহলে এখন দুজন মিলে জ্যোৎস্না বিলাস করতে পারত। ঠিক তখনই চাঁদটা মেঘের গায়ে ঠেকে গেল। আকাশ আনমনেই বলল, বাহ চাঁদ মামা, তুমি আমার থেকে মুখ ফিরিয়ে নিলে। মনটা আরো খারাপ হয়ে গেল। ঠিক সেই সময় কেউ একজন পেছন থেকে পাঞ্জাবের কলার ধরে হ্যাঁচকা টান দিল। পেছনে ফিরেই তো অবাক। এই কুত্তা, তোর কত বড় সাহস? তুই আমাকে একা একা রুমের মধ্যে রেখে এখানে দাঁড়িয়ে আসিস? তুমি তো বললে তোমার চোখের থেকে দূর হয়ে যেতে। হ্যাঁ বলেছি, কিন্তু তুই জানিস না যে আমার একা একা থাকতে ভয় করে? এটা বলে প্রীতি কলার ধরে টানতে টানতে রুমের মধ্যে নিয়ে গেল আকাশকে। আকাশ মনে মনে ভাবছে, কি করছে কি মেয়েটা? ও আমার কলার ধরে ওই টেনে নিয়ে যাচ্ছে কেন? তারপর প্রীতি আকাশকে রুমের মধ্যে নিয়ে গিয়ে ধাক্কা দিয়ে খাটের উপর ফেলে দেয়। আর সেও তার গায়ের উপরে ঝাঁপিয়ে পড়ে, একদম আকাশের বুকের মধ্যেখানে মাথা রেখে শক্ত করে জড়িয়ে ধরে। এর এমন কর্মকাণ্ড দেখে তো চোখগুলো কপালে উঠে গেল আকাশে।
যে মেয়ে তাকে স্বামী হিসেবে মানে না, সে আবার তাকে এভাবে জড়িয়ে ধরে আছে কেন? এই এই কি করছেন আপনি? কেন কি করছি চোখের সামনে দেখিস না? হ্যাঁ, কিন্তু হঠাৎ এভাবে জড়িয়ে ধরলেন। আমার অনেক ঘুম পেয়েছে, আর তুই তো জানিস যে আমার একা একা ঘুমাতে ভয় করে। তা বুঝলাম, কিন্তু পাশে রাখলেই তো পারতেন। কিন্তু এভাবে জড়িয়ে ধরলেন। এই, তুই এত পক কেন করছিস রে? জড়িয়ে ধরেছি দেখি কি তোর জাত গেছে নাকি? আমার কারণে আমি তোকে জড়িয়ে ধরেছি। তুই তো ছোট লোক, আর তোর মন মানসিকতা আর কত ভালো হবে? রাতের বেলায় এসে আমার সাথে উল্টাপাল্টা কখন কি করে বসবি তার কোনো ঠিক ঠিকানা নাই। তাই এক কাজে দুই কাজ ছেড়ে ফেললাম। তোকে সারা রাত এভাবে জড়িয়ে ধরে ঘুমাবো, তাহলে তুই আর আমার সাথে খারাপ কিছু করতে পারবি না। বিশ্বাস করেন রাসেল ভাই, রীতির কথা শুনে মনে হচ্ছিল এখনই মাটি ফেটে ভিতরে ঢুকে যাই। এটা কি মেয়ে নাকি অন্য কিছু আল্লাহ জানে। একদম পুরো দাচ্ছিরা আমাকে শক্ত করে জড়িয়ে ধরেছে খালি এই জন্য আমি যাতে তার সাথে খারাপ কিছু করতে না পারি। অতটা বুদ্ধিমান হলে মানুষ এমনটা বলতে পারে, হ্যাঁ? তবে সবকিছুর বেরিয়ে মেয়েরা একটা জিনিস আমার খুবই পছন্দ, ওর বাচ্চামি স্বভাবগুলো। ওর বাচ্চা বাচ্চা কথাগুলো শুনলে ইচ্ছে করে চুমু দিয়ে কপালটা লাল করে দেই। মেয়েটা বুকের মধ্যে মাথা রেখে কখন যে ঘুমিয়ে গেছে বলতেই পারি না। ইস, কি মায়াবী লাগছে চেহারাটা, একদম বুকের সাথে লেপ্টে লেগে আছে ওর ঠোঁট জোড়া। ওর ঘুমন্ত চেহারাটা দেখে ইচ্ছে করছে ওর কপালে কয়েকটা ভালোবাসার পরশ এঁকে দিতে। কিন্তু ওর যে মেজাজ, একবার যদি জানতে পারে আমি ঘুমন্ত অবস্থায় ওকে চুমু দিয়েছি, আমাকে জমের কাছে পাঠিয়ে দেবে। কিন্তু মন যে বাধা মানছে না, ওর ঘুমন্ত চেহারাটা বারবার আমাকে যে ওর কাছে টানছে। ধুর, এত ভেবে লাভ নেই, যা হবার পরে দেখা যাবে, আগে চুমু দিয়ে নিই। যেই ভাবা সেই কাজ। প্রীতির কপালে কয়েকটা চুমু এঁকে দিলাম। হুট করে প্রীতি আমার গালে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দেয়, আর ঘুমের মধ্যে পাগলের মতো আবল তাবল বলতে শুরু করে। এই, তুই আমার কপালে চুমু দিয়েছিস কেন? ঠোঁটে কেন চুমু দিসনি? প্রীতির কথা শুনে আমি তো অবাক। তবা তবা, মেয়ে বলে কি? প্রীতি আবারও বলল, এই, তুই এক্ষুনি আমার ঠোঁটে চুমু দে। আমার চুমু চাই, আমি চুমু খাবো। আল্লাহ, মেয়েটা ঘুমের ঘরে কিসব আবল তাবল বলতেছে, হ্যাঁ? কি জন্য যে চুমু খেতে গেলাম? তোর সকালে উঠে যদি জানতে পারে আমি ওকে চুমু দিয়েছি, তাহলে আমাকে গায়েব করে ফেলবে, আমি নিশ্চিত। কিন্তু আমার ধরানো ভুল প্রমাণ করে প্রীতি বলল, এই, তুই এখনো চুমু দিচ্ছিস না কেন? না, কামড় দিব তোর বুকের মধ্যে। আমি ভয় পেয়ে বললাম, না না, দিচ্ছি, প্লিজ কামড়ে দিও না। প্রীতি আবার বলল। তাহলে ঠোঁটে চুমু খা আমায়। আস্তে আস্তে প্রীতির ঠোঁটের দিকে অগ্রসর হতে থাকি। এক পর্যায়ে প্রীতির উষ্ণ ঠোঁট চড়া নিজের দখলে করে নেই। আমার ভিতরে খুশিতে ফেটে যাচ্ছে। যাক, ওর সাথে বাসর করতে না পারলে কি হবে, চুমু তো খেয়েছি, এতেই খুশি। কিন্তু কে জানতো, বেশি খুশি হলে পরে বেজার হতে হয়। ঘুমের ঘরে প্রীতি হুট করে আবার ঠোঁট জোড়াকেই কামড়ে দেয়। কামড় খেয়ে আমার রৌ তো যায় যা অবস্থা। কামড় খেয়ে না বাঁচি যাতে না বাঁচি চুপ করে থাকতে। ঠোঁট দিয়ে রক্ত বেরোচ্ছে। শেষমেশ আর সহ্য করতে না পেরে আওয়াজ করে চেঁচিয়ে উঠলাম। আওয়াজ শুনে প্রীতি ঘুম থেকে উঠে যায়। প্রীতি ঘুম থেকে উঠে দেখে, আল্লাহ, এখন তো আমি শেষ, ডাইনির ঘুম তো ভেঙে গেছে। প্রীতির রাগান্বিত লোক নিয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। এই, তুই কি করলি আমার সাথে? আর তোর ঠোঁট দিয়ে কেন রক্ত বের হচ্ছে? ওই কি করেছি? কিছু করিনি তো। নিজে কারো রক্ত বের করে দিয়েছে, আপনারা জিজ্ঞেস করছে রক্ত কেন বেরোচ্ছে, হ্যাঁ? না, কিছু তো একটা হয়েছে। আর আমি ঘুমের ঘোরে নরম জাতীয় কিছু একটাতে কামড় দিয়েছি, তার উপরে তোর ঠোঁট কেটে রক্ত বের হচ্ছে। এবার আমার কাছে ক্লিয়ার কি হয়েছে। তুই আমার সাথে খারাপ কিছু করতে চেয়েছিলি। চুপ করে আছি। আল্লাহ, কি বলবো এখন? ধরা খেয়ে গেলাম। এবার তো আমার অবস্থা 12টা বাজিয়ে দেবে। কিন্তু কথা বলছিস না কেন? তোর নীরবতাই আমাকে জানিয়ে দিচ্ছে তুই এমন ধরা কিছু করতে চেয়েছিলি। ছি, তুই এতটা খারাপ? তোর মতো মানুষের সাথে বাবা আমায় কি করে বিয়ে দিল? মনে মনে ভেবেছিলাম তোর মধ্যে কিছুটা হলেও ভালো গুণ আছে, কিন্তু না, তুই একটা জানোয়ার নরপশুর চাইতেও খারাপ তুই। বলে থাপ্পড় বসিয়ে দিল। এমনিতেই ঠোঁট কাটা, তার উপরে থাপ্পড় মেরেছে। রুটা যেন মনে হচ্ছে এক্ষুনি বের হয়ে যাবে। তবে সত্যিই তো বলেছে, আমি ওর গালে কিস করতে চেয়েছিলাম। দাঁড়া, তোর ব্যবস্থা করছি। বলেই বুকের মাঝে সজোরে একটা খামচি বসিয়ে দিল। আমার সাথে উল্টাপাল্টা করা, হ্যাঁ? এবার কেমন লাগেছে আছরা, ছোট লোক কোথাকার? বুকটা লাল হয়ে গেছে খামচির কারণে। চুপ করে মাথাটা নিচের দিকে নামিয়ে রেখেছি। আর কি বলবো, দোষটা তো আমার। এরপর আর যদি কখনো এমন উল্টাপাল্টা চিন্তা মাথায় আসে, তাহলে তোর চোখ দুইটা আমি টেনে বের করে নিয়ে আসব, মনে রাখিস কথাটা।
আর এখন সর, ঘুমাবো আমি। এটা বলেই আবার আকাশকে জড়িয়ে ধরে ওর বুকের মধ্যে বুক পুছো দেয়। মেয়েটার এমন কর্মকাণ্ড দেখে কি বলবো ভেবে পাচ্ছি না। এখনই কথা শোনালো, এখনই আবার বুকের মধ্যে মুখ গুজে দিয়ে ঘুমাচ্ছে। কিন্তু একটা জিনিস ভেবে মনটা খারাপ হয়ে আছে, বারবার খালি ভুল বুঝে যাচ্ছে আমাকে। তবে সে তো আমার বউ, একটু না হয় চুমু খেতে চেয়েছি, তাই বলে এভাবে বুকের মধ্যে আজও বসিয়ে দেবে? হ্যাঁ, থাক, বাদ দিলাম। সবটাই আমার কপালে লেখা ছিল। এসব নিয়েই ভাবছি, তখনই প্রীতি বলে উঠল, এই তোর বুকটা এত লাল হয়ে গেছে কেন রে? বাহ, অনেক সুন্দর কথা। নখ দিয়ে আঁচড় দিয়ে বলছে লাল হয়ে গিয়েছে। কিছুই বললাম না, চুপ করে আছি। সরি রে, তোকে খুব কষ্ট দিয়ে ফেলছি। আসলে আমার হুঁশ ছিল না, মাথায় কখন যে কোন ভূত চেপে বসে নিজেও বলতে পারি না। এই, তোর অনেক ব্যথা করছে তাই না? আরে না, ব্যথা করছে না। এই তুই তো অনেক মিথ্যা কথা বলিস, আমি জানি তোর অনেক ব্যথা করছে। একদম আগুনের মতো লাল হয়ে আছে জায়গাটা, আর তুই বলছিস ব্যথা করছে না? বলে আর কি হবে, কষ্ট পেলে তো আমার হচ্ছে, তোমার তো কিছুই না। আমারও হচ্ছে রে, যদিও তোকে মেনে নিতে পারিনি, তবুও তোকে এইভাবে কষ্ট দেওয়া আমার উচিত হয়নি। দাঁড়া, আদর করে দিচ্ছি। বলে আকাশের ক্ষত জায়গাটাতে তার উষ্ণ ঠোঁট জোড়া দিয়ে অনেকগুলো চুমু দিয়ে বসে। মেয়েটার কর্মকাণ্ড দেখে আমি তো অবাক। আপনার মাথা নষ্ট হয়ে গেছে? আপনি কি করছেন? আপনার হুঁশ ঠিক আছে তো? হ্যাঁ, আমার হুঁশ ঠিক আছে। আমার তো মনে হচ্ছে না। আপনি তো আমাকে স্বামী হিসেবে মানেন না, তাহলে চুমু খেলেন যে? এই তুই চুপ থাক একদম। তোর এত কিছু শুনতে হবে না। তুই কে সেটা আমি ভালো করেই জানি। বিয়ে যেহেতু হয়েছে, তাহলে তো তুই আমার স্বামীই। আর চুপচাপ থাক প্লিজ, আমি ঘুমাবো। আচ্ছা, ঘুমান। প্রীতি আমার বুকের মধ্যে মুখটা গুজে দিয়ে বাচ্চাদের মতো করে ঘুমিয়ে আছে। কিন্তু একটা জিনিস ভাবতেই মনটা খুশিতে লাফিয়ে উঠছে, যে মেয়েটা আমাকে না মানলেও সে এই বিয়েটাকে মেনে নিয়েছে। যাক, এতটুকুতেই খুশি আমি। আমার আর কিছুই চাই না, কিচ্ছু না। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমের যে হারিয়ে গেছে সে নিজেও জানে না। সকালবেলা ঘুম ভাঙে কারোটাকে। মিটমিট করে চোখ খুলে দেখে প্রীতি তাকে বিছানা ছেড়ে উঠতে বলছে। প্রীতি অনেকটা সময় হচ্ছে ঘুম থেকে উঠেছে। সে প্রীতিকে দেখে বড় ধরনের একটা শট খায়। প্রীতি নীল কালারের একটা শাড়ি পরেছে, সাথে ম্যাচিং করে কাচের চুড়ি, আবার চুলগুলো ঘাড়ের এক সাইডে মেলে রেখেছে, যার থেকে চুয়ে চুয়ে পানি পড়ছে। তার মানে মেয়েটা সকাল সকাল গোসল করেছে। এটা দেখে কোন এক নিশার রাজ্যে হারিয়ে গেল আকাশ। এক টান দিয়ে বুকের মধ্যে নিয়ে নিল প্রীতিকে। বুকের মধ্যে নিয়ে শক্ত করে জড়িয়ে ধরল নিজের বাহু ধরে আকাশ। মেয়েটা হাত পা ছোটাছুটি করছে ওকে ছেড়ে দিতে, কিন্তু না, আকাশ তো ছাড়বে না। আকাশে তো নেশা লেগে গেছে প্রীতিকে এই অবস্থা দেখে। ওকে ঘুরিয়ে খাটের উপর থেকে হাত দুইটা শক্ত করে চেপে ধরলো, যেন নড়াচড়া করতে না পারে। যদিও সে মেয়ে মানুষ, শক্ত করে চেপে ধরার প্রয়োজন নেই, কারণ আকাশের শক্তির সাথে পেরে উঠবে না। তাও রিস্ক নিল না। প্রীতির চোখগুলো লাল বন্ধ করে আকাশের দিকে চেয়ে আছে। মনে হচ্ছে এখনই চোখের মাধ্যমে আকাশকে গিলে খেয়ে ফেলবে। দূর, এত কিছু দেখে লাভ নাই। আমার বউ, আমি চাইছি তাই করবো আমার বউয়ের সাথে, এতে কার কি? প্রীতির গা থেকে মাতাল করা একটা স্মেল নাকে ভেসে আসছে। এটার পর তো আরো পাগল হয়ে গেল। এবার আকাশকে আর আটকে রেখে প্রীতির ঠোঁটের উপরে নিজের ঠোঁট জোড়াকে বসিয়ে দিল। মেয়েটা গঙ্গাচ্ছে আর হাত পা ছোড়াছড়ি করছে ওকে ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু কে ছাড়বে? মন না বাড়া পর্যন্ত তো ওকে আজ ছাড়বেই না আকাশ। পাকা 30 মিনিট পর প্রীতিকে ছেড়ে দিল। দুজনেই হাঁপাচ্ছে, কিন্তু প্রীতির আকাশের থেকে বেশি হাঁপাচ্ছে। সমস্ত কিছুর ভিড়ে ভুলেই গেছে যে গতকাল প্রীতি আকাশের ঠোঁটের 12টা বাজিয়ে দিয়েছে। প্রীতিকে ছাড়ার সাথে সাথেই সে আকাশের গালের মধ্যে ঠাস ঠাস করে কষে কয়েকটা থাপড় বসিয়ে দিল। এই কুকুরের বাচ্চা, তোর মন আসলেই নোংরা। তুই কি ভাবে আমার সাথে জোর করতে পারলি? তোর কি বিবেকে একটু বাধা দেয় নাই? প্রীতি, তোমাকে দেখে লোভ সামলাতে পারিনি। শাড়ি পরার কারণে একদম নেশাক্ত লাগছিল তোমাকে। হ্যাঁ, তাই বলে তুই আমার সাথে জোর করে? প্লিজ আমায় ক্ষমা করে দাও। আসলে তোমায় দেখে মাথা ঠিক ছিল না, তালগোল পাকিয়ে ফেলেছি। দেখে নিস, এর ফলাফল ভালো হবে না। বলেই প্রীতি হন করতে করতে রুম থেকে বেরিয়ে গেল। কি করলাম আমি এটা? হ্যাঁ, দোষ করে এখন অনুতপ্ত হচ্ছি, কিন্তু আমার কি দোষ? সে আমার সামনে এভাবে আসলো কেন? দূর, এখন এত কিছু ভেবে কোনো লাভ নেই। পরে যা হবে দেখা যাবে। উঠে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। প্রীতির আম্মু, শাশুড়ি আম্মা এসে বলে গেল নিচে লোকজন আসছে। দুজনে যেন
তাড়াতাড়ি নিচে চলে যাই। আম্মা দুজন মানে? প্রীতি তো নিচে গেছে। কই প্রীতি তো নিচে যায় নাই। আচ্ছা আমি যাচ্ছি, আমার নিচে কাজ আছে। ও কোথায় আছে ওকে খুঁজে নিয়ে দুইজনে নিচে আসো। এটা বলেই শাশুড়ি আম্মা নিচে চলে গেল, কিন্তু মাথায় তো কাজ করতেছে না। প্রীতি নিচে নাকি গেল কই? তাড়াতাড়ি পাঞ্জাবিটা গায়ে লাগিয়ে ছাদে চলে গেলাম। প্রীতি নিচে নেই, তার মানে শিওর সে ছাদে থাকবে। ঠিক তাই হলো। ছাদে গিয়ে দেখি প্রীতি অন্য পাশে মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে আছে। পেছন থেকে গিয়ে ওকে ডাক দিলাম, এই প্রীতি, এখানে কি করছো? কোনো সারা শব্দ নেই। এই কি হলো, কথা বলছো না রে? হঠাৎ পোপানে আওয়াজ কানে আসলো, এই প্রীতি কি হয়েছে তোমার? বলে আমার দিয়ে ঘোরা দিয়ে চোখটা কবরে উঠে গেল। মেয়েটা কাঁদতেছে, শুধু কাঁদতেছে না, কাঁদতে কাঁদতে চোখ মুখ লাল করে ফেলেছে। আল্লাহ, তুমি কাঁদতেছো কেন? দেখি দাঁড়াও, আমি চোখের পানি মুছে দিচ্ছি। এই শর্ট তুই আমার গায়ে হাত দিবি না। প্লিজ এমন করে না, নিচে লোকজন এসছে। আম্মু তোমাকে আর আমাকে নিচে যেতে বলেছে। প্লিজ চলো, চোখের পানিগুলো মুছো। আমি নিচে যাব না, তুই যা। প্রীতি, আমি যা করেছি তার জন্য তুমি আমার শাস্তি দিও, সমস্যা নেই, কিন্তু প্লিজ নিচেতে চলো, সবাই অপেক্ষা করে বসে আছে। এই, আমি যাব না বললাম না তোকে? তোর কি কথা কানে যায় না? ওকে, তাহলে আমিও যাবো না, এখানে দাঁড়িয়ে থাকবো তোমার সাথে। এই তোর সমস্যা কি রে, হ্যাঁ? তুই আমার পিছনে কেন পড়ে আছিস? অনেক সমস্যা আমার, তোমার এখন নিচে যেতে হবে আমার সাথে, নাহলে তোমাকে জোর করে নিয়ে যাব। তোর সাহস থাকলে আরেকবার গায়ে হাত দে তো। দেখবা, দাঁড়াও। বলেই ওর হাতটা যখনই ধরতে যাব, ঠিক তখনই সে আমাকে সজোরে ধাক্কা মারে। আমি তাল সামলাতে না পেরে পিছনে রডের উপর গিয়ে আছড়ে পড়ি। এই রডের মাথাটা আকাশের হাতের মধ্যে ঢুকে যায়। ভাগ্যিস পড়ে যাওয়ার আগেই হাতটা সামনে এগিয়ে দিয়েছিল, না হয় তার বড় ধরনের ক্ষতি হয়ে যেত। একদম আকাশের পেটের এক দিক দিয়ে ঢুকে অপর প্রান্ত দিয়ে বের হয়ে যেত। আকাশ বোকার মতো হা হয়ে তাকিয়েছে প্রীতির দিকে। প্রীতি কি করলো এটা? এখন যদি বড় ধরনের কোনো দুর্ঘটনা হয়ে যেত, তাহলে কি হতো সে একবারও কি কল্পনা করেছে? না, মেয়েটার আচরণ দিন দিন অনেকটা পরিবর্তন হয়ে যাচ্ছে। আকাশ মনে মনে বলল, ওয়েট, ঠিক আছে, তুমি যেহেতু আমাকে সহ্য করতে পারো না, তাহলে তোমার ধারের কাছে আর আমি ঘেসবো না। প্রীতিকে কিছু না বলে চুপচাপ ছাদ থেকে নেমে এলো আকাশ। হাত দিয়ে রক্ত পড়ছে, তবে ক্ষোধা বাতিয়েছে। বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। হাতটা ওয়াশ করে সাময়িকের জন্য ব্যান্ডেজ মুড়িয়ে দিল। সে চুপচাপ বসে আছে রুমের মধ্যে। শাশুড়ি নিচে যেতে বলেছে, কিন্তু কিভাবে যাবে? প্রীতি তো এখনো নিচে নামেনি। কথাটা ভাবতে না ভাবতে প্রীতি ছাদ থেকে নিচে নেমে এলো। এই দেখি, তোমার হাতে কি হয়েছে? খুব লেগেছে তাই না? চুপচাপ বসে আছে আকাশ। তার ইচ্ছে করছে প্রীতির গালের মধ্যে দুইটা বসিয়ে দিতে। হার বলে ধাক্কা মেরে আবার জিজ্ঞেস করা হচ্ছে যে খুব লেগেছে তাই না? এই কথা বলছো না যে? আচ্ছা দেখি, হাতটা এদিকে দাও, কি হয়েছে দেখছি। না থাক, তার আর কোনো দরকার নেই। এই তোমাকে হাতটা দেখাতে বলেছি, মেজাজটা খারাপ করবে না একদম। ছাদ থেকে নামার সময় সিঁড়িতে দেখেছি রক্তের ফোঁটা পড়ে আছে। প্রীতির রাত দেখে আকাশ ভয়াবা থেকে খেয়ে যায়, মনে মনে বলে, মায়েরি, এটা কি মেয়ে রে বাপ? হ্যাঁ, রাগ হওয়ার কথা আমার, উল্টো সেই রাগ দেখাচ্ছে। প্রীতি আকাশের হাতটা জোর করেই ওর কাছে নিয়ে গেল। এই খুব লেগেছে তাই না? বিশ্বাস করো, আমার এত জেদ কোথা থেকে আসে তা আমি নিজেও জানি না। প্লিজ রাগ করো না আমার উপর। এ মেয়ে এত আধিক্যতা দেখাতে হবে না আর। আর একটু করে জমের বাড়ি পৌরাণিকে যেতাম। যাও, এখন কি বেশি কথা না বলে রেডি হয়ে নিচে যাও। তারপর রেডি হয়ে দুজনেই নিচে চলে গেল। অনেক মানুষ এসেছে তাদেরকে দেখার জন্য, কিন্তু সময় চলছে হাতটা নিয়ে। হাতের এই অবস্থা দেখলে মানুষজন নানান কথা বলবে, তাই হাতটা যতটা পারে সেভ করে রাখছে। আকাশের চরম রাগ হচ্ছে প্রীতির উপরে, ওর জন্যই সবটা হয়েছে। একটু পর উপরে চলে আসলো আকাশ। প্রীত তার পেছনে পেছনে উপরে আসলো। এই কি হলো, উপরে চলে আসলে যে? নাস্তা করবে না? এমনি তো ব্যাবে করো না তো, মেজাজ এমনিতেই খারাপ হয়ে যাচ্ছে। তোমার খাওয়া তুমি কি খেয়ে নাও, আমার চিন্তা করতে হবে না তোমার। এমন করছো কেন? আমি আর কখনো এমন করব না, সরি। এমনিতে প্লিজ যাও তো আমার চোখের সামনে থেকে, আর ক্ষমা টমা চেয়ে নিজেকে ছোট করো না। মেয়েটা আকাশের কথা শুনে বোধ খারাপ করে নিচে চলে গেল, কিন্তু একটা জিনিস আকাশের মাথায় কাজ করছে না। মেয়েটা ঘুরে ঘুরে মাপ কেন চাইছে? সে আকাশের উপরে দুর্বল হয়ে গেল না তো? কণ্ডকর্ম দেখে তো এমনই মনে হচ্ছে। আকাশের সব ভাবতে ভাবতে নিজেকে নিজে বলল, যদি এমন হয় তাহলে মেয়েটাকে ধরা দেওয়া যাবে না, ওকে আরো দুর্বল করব, ভালো করে প্রেমের জায়গায় ফাঁসাবো আরো, তারপর
তারপর ধরা দেব, না হয় আবারও সে পাগলামো করবে। সারাদিন রুমেই বসেছিল আকাশ, রুম থেকে নামেনি একবারও। হাতে ব্যথা পেয়েছে শুনে শাশুড়ি এসে সকালের নাস্তা দিয়ে গেছে। সত্যিটা তিনি জানেন না, পরে গিয়ে ব্যথা পেয়েছে এমনটা বলেছে। সারাদিনে প্রীতি অনেকবার এসেছে তার সাথে কথা বলতে নিজ থেকে, কিন্তু সে পাত্তা দেয়নি। দুপুরে খাবার নিয়ে এসেছে প্রীতি তার জন্য, তাও কোনো কথা বলেনি, চুপচাপ খাবার খেয়ে শুয়েছিল। এই তুমি আমার সাথে এমন করছো কেন? কেমন করেছি? আমার সাথে কথা বলছো না ভালো করে? তোমার সাথে কথা বলে কি হবে? যে মেয়ে স্বামীর মর্যাদা দিতে জানে না, তার সাথে কিসের কথা? সকালে কর্মকাণ্ডের কথা আমি এখনো ভুলিনি। হ্যাঁ, সো শোনো, তোমার সাথে কথা বলার কোনো মুড নেই আমার। আজ থেকে তুমি তোমার মতো থাকবে আর আমি আমার মতো থাকবো। এখন বাবু না করে গিয়ে নিজের কাজ করো। ওকে, যাচ্ছি। রাগে কচকচ করতে করতে নিচে চলে গেল প্রীতি, মনে মনে বলল, খচ্চর বেটা, ভাব বেড়েছে তোর খুব, হ্যাঁ? তুই কি মনে করেছিস তোকে ছাড়া আমি থাকতে পারবো না? তোকে আমি ভালোবাসি এমনটা ভাবলে ভুল করবি। তোর খোঁজ খবর নিয়েছি খালি আমার দ্বারা তোর ক্ষতি হয়েছে সেই জন্য, না হলে গায়ে পড়ার মতো মেয়ে আমি না। আর বিশেষ করে তোর মতো ছেঁচড়ার সাথে আমি প্রীতি গিয়ে আদিক্ষেতা করব, সেটা কখনোই না। মেয়েটা সারাদিন আর উপরে আসেনি। আকাশের মন হলো তখন হয়তো মেয়েটাকে একটু বেশি কথা শুনিয়ে ফেলেছে, আবার পরক্ষণে মনে হলো না, ঠিক করেছে একদম। আমার সাথে যা করেছে তাকে যে 2-4টা চল লাগিয়ে দিলি সেটা আমার ভাগ্য। সারাদিন শুয়ে বসে সময়টা কেটে গেল। রাতের বেলায় শাশুড়ি এসে খাবার দিয়ে গেল, কিন্তু আকাশ মনে মনে ধারণা করেছিল প্রীতি খাবার নিয়ে আসবে, কিন্তু না, একটা ভেবে আর লাভ নেই। খুব ঘুম পেয়েছে তার, খেয়ে দিয়ে ঘুমাতে হবে। তাই করলো আকাশ, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ল। অন্যদিকে প্রীতিও খাওয়া দাওয়া করে শেষ করে রুমে এসে ঘুমানোর চিন্তা ভাবনা করে, কিন্তু ভিতরে ভিতরে একটা টেনশন কাজ করছে। ছেঁচড়াটার সাথে যেমন তারা আচরণ করেছে, তারপরে তো সে আর ধারে কাছেও ঘিসতে দিচ্ছে না। সারাদিন দেয়নি ভালো কথা, কিন্তু এখন যদি জড়িয়ে ধরতে না দেয় তাহলে তো আমার ঘুম আসবে না। এসব ভাবতে ভাবতে রুমে গিয়ে দেখে আকাশ ঘুমের রাজ্যে হারিয়ে গেছে। যাক, ভালো হয়েছে, খচ্চর বেটা ঘুমিয়ে গেছে। এখন গিয়ে চুপচাপ করে ওর বুকের মধ্যে মাথা গুজে ঘুমিয়ে পড়তে পারবো, সে টেরও পাবে না। বলেই সতেন একটা হাসি দেয় প্রীতি। পরিকল্পনা মতো গিয়ে চুপচাপ করে আকাশের বুকের মধ্যে মাথা গুঁজে দিয়ে ওকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। চোখটা মাত্র লেগে এসেছিল আকাশের, ঠিক সেই সময় প্রীতি এসে ডিস্টার্ব করলো দিল। এই মেয়ে, সমস্যা কি তোমার? হ্যাঁ, কই কিসের সমস্যা? তাহলে সমস্যা যদি না থাকে আমি জড়িয়ে ধরে কেন? আমার ইচ্ছে হয়েছে তাই জড়িয়ে ধরেছি। মামার বাড়ির আবদার নাকি? হ্যাঁ, যে ইচ্ছে হবে আর এসে আমার জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়বে। এই ছোট লোক, তোর এত দিমাগ এসেছে কোথা থেকে শুনি? জড়িয়ে ধরেছি বলে ভাব বেড়েছে? শোন, তোর ভাব আমার সামনে এক টুকরো কাগজের মতো, তোকে গোনার সময় আমার নাই, সো ভাব কমাই নিবি। আর এখন আমাকে ঘুমোতে দে। আমি তো ছোট লোক, শেষরা, তাহলে আমাকে জড়িয়ে ধরে ঘুমাতে আসছেন কেন? হ্যাঁ, আপনাকে আটকে রাখি নাই ঘুম না যাওয়ার জন্য। নিজের মতো করে ঘুমান, আমার জড়িয়ে ধরে ঘুমোতে হবে না আপনার। বলে প্রীতি থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে অপর পাশ ফিরে শুয়ে পড়ল আকাশ। এই, তুই কিন্তু আমার রাগ উঠাচ্ছিস। সরি, রাগ উঠলে কিছু করার নেই। আমি তোকে জড়িয়ে ধরে ঘুমাবো বলেছি তো ঘুমাবো। এটা বলেই পেছন সাইড থেকে আকাশকে জড়িয়ে ধরে। আকাশও কম কিছু, হাতটা সরিয়ে দিল তার গা থেকে। তুই আমাকে জড়িয়ে ধরতে দিবি না, তাই তো? তাই দেব না। প্রীতির কর্মকাণ্ড দেখে ভিতরে ভিতরে হাসতে হাসতে শেষ আকাশ। রাগ তো মাথায় উঠে গেছে প্রীতির। সে আকাশের শার্টটা খামচে ধরে পেছন থেকে টান দিয়ে ছিঁড়ে ফেলে। এই, তুমি কি করলে এটা? আমার শার্ট কেন ছিঁড়ে ফেলে? এটা তো কমই করেছি, ভালোই ভালোই বলছি। এখনো সময় আছে, জড়িয়ে ধরে ঘুমাতে দে, না হয় কিন্তু খুব খারাপ হবে। যা খারাপ হওয়ার হোক, তাও আমি জড়িয়ে ধরতে দেবো না। আমাকে ছোট লোক শেষরা বলে অপমান করে, সে আবার আসছে আমি জড়িয়ে ধরতে। দেখ, আমার ঘুম পাচ্ছে অনেক, আমি ঘুমাবো, আর তোকে জড়িয়ে ধরেই ঘুমাবো। বলেই পেছন থেকে আবার আকাশকে জড়িয়ে ধরে। আমিও বললাম আমি তোমাকে জড়িয়ে ধরতে দেবো না। তোমার ঘুমাতে হলে অন্যভাবে ঘুমাও। এই কুত্তা কোথাকার, যা, তোকে জড়িয়ে ধরবো না। বলেই রাগে ফোপাতে থাকে। এক পর্যায়ে আর রাগ কন্ট্রোল করতে না পেরে কান্না করে দেয়। আকাশ নিজেকে নিজে বুঝ দেয় এই বলে।
দূর, করুক কান্না, তাতে আমার কি? আমার কাছে সবসময় কষ্ট দেয়, এবার মজা বুঝুক। প্রীতি কান্না করতে করতে বলে। দেখিস আমাকে ঘুমোতে দেশ নেই তুইও শান্তি মতো ঘুমাতে পারবি না। ওকে, সমস্যা নেই, দেখা যাবে, আই ডোন্ট কেয়ার। এরপর আর কোনো সারা শব্দ নাই মেয়েটার। তার মানে ঘুমিয়ে পড়েছে হয়তো কান্না করতে করতেই। যাক, এবার আকাশও ঘুমিয়ে পড়বে। রাত 3টা বাজে। আকাশ বেয়ে ঘুরে ঘুমাচ্ছে। ঠিক তখনই প্রীতি ঘুম থেকে উঠে গিয়ে বালতি ভরিয়ে পানি নিয়ে আসে আর সেগুলো আকাশের শরীরের উপর ঢেলে দেয়। আকাশ ঘুমের পরে চিৎকার করে লাফিয়ে ওঠে, বিছানায় বসে পড়ে, বিব্রতভাবে বলে। আল্লাহ, সাচ্ছিজ হয়ে গেছে। কিন্তু না, তার ধারণা ভুল প্রমাণ হয়। যখন সে চোখটা ঘুরিয়ে পাশে তাকায় তখন সে দেখতে পায় প্রীতিকে। প্রীতি পানির বালতি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। মেজাজটা তো পুরোই মাথায় উঠে যায়। এটা কি হলো? পুরো ঘুমের 12টা বাজিয়ে দিয়েছে মেয়েটা আমার। এই, তুমি এটা কেন করলে? আমার গায়ে পানি ঢেলে দিলে কেন? একদম বেশ করেছি, আমায় জড়িয়ে ধরতে দিস নাই, আবার কথা বলছিস? হ্যাঁ, তুই কিভাবে ভাবলি যে আমি ঘুমাতে না পারলে তোকে ঘুমাতে দেব? আমি কি তোমায় ধরে রেখেছিলাম যাতে করে তুমি ঘুমাতে না পারো? হ্যাঁ, হ্যাঁ, তা করিসনি, কিন্তু তার থেকে বড় কিছু করেছিস। তুই জানিস যে তোকে জড়িয়ে না ধরলে আমার ঘুম আসে না, কিন্তু তাও তুই আমাকে জড়িয়ে ধরতে দিস নাই। তাই বলে তুমি এমনটা করবে? একটা ঘুমন্ত মানুষের গায়ের উপর পানি ঢেলে দেবে? এটা তো কমই করেছি, এখনো সময় আছে, আমায় জড়িয়ে ধরে ঘুমাতে দে, না হয় আরো বড় কিছু করব। এবার মেজাজ আরো খারাপ হয়ে গেল। খাট ছেড়ে উঠে গিয়ে মেয়েটাকে দেয়ালের সাথে চেপে ধরলাম। রাত তো মাথায় উঠে গেছে। এই, তো সমস্যা কি? হ্যাঁ, তোমার ঘুম নষ্ট করি কেন? তুমি একা একা ঘুমাবে আর আমি ঘুমাবো না, এটা কি করে হয়? তাই তোমাকেও ঘুমাতে দিব না। রাগ আর কন্ট্রোল করতে না পেরে ঠস করে একটা থাপ্পড় বসিয়ে দিলাম। প্রীতি তো অবাক। ছেঁচড়াটা ওকে থাপড় মারলো। অবাক চোখে আকাশের দিকে তাকিয়ে আছে। তুই সেই সময় থেকে একটা কথা বলে যাচ্ছিস, তবে জড়িত হতে দেয়নি, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু তোর ঘুম যাওয়া তো আমি আটকাইনি, তাই না? কিন্তু তোর কত বড় সাহস, তুই আমার গায়ে পানি ঢেলে দিলি। এই, কথা বলছিস নি কেন? একটা লাগিয়ে দেবো? এই না না, প্লিজ, আমি আর এমনটা করব না। এবার মতো কিচ্ছু বললাম না, ছেড়ে দিলাম। একটা কথা মাথায় রাখবি, তোদের প্রপার্টিতে থাকি বলে দুর্বল ভাবিস না, শুধু সময়ের অপেক্ষায় আছি। সময় হলে এখান থেকে আমিও চলে যাব। বলেই ট্রাউজারটা নিয়ে ওয়াশরুমে চলে যায়। প্রীতি এখনো থাওয়া হয়ে আকাশের কথাবার্তা আর কর্মকাণ্ড দেখে। চেঁচড়া, তুই আমার গায়ে হাত দিয়েছিস তো, এটার ফল কি হয় তুই বুঝবি। এর জন্য তোকে কঠিন শাস্তি ভোগ করতে হবে। অন্যদিকে দূর বাবা, কালামের উপরে একদম কোনো কাজ হয় না। খালি ট্রাউজার নিয়ে তো ওয়াশরুমে চলে এসেছি, গামছার কথা একদমই ভুলে গেছি। এখন কি হবে? বেশি ট্রাউজার পরলে সে আবার ভিজে যাবে অর্ধেকটা। মেয়েটাকে ডেকে গামছাটা দিয়ে যেতে বলবো ভাবছি, কিন্তু না, এটা করা যাবে না, তাহলে আমার দাম কমে যাবে। রাত তো আমি করেছি, 2 মগ পানি ঢেলে নিলাম গায়ে, পরে ভিজা শরীরে ট্রাউজারটা পরে নিলাম। ওয়াশরুম থেকে বেরোবো ঠিক তখন থেকে প্রীতি গামছা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। এই নাও গামছা, এটা দিয়ে ভালো করে মুছে নাও। না, আবার লাগবে না বলে আড়া ধরলাম, ঠিক তখনই প্রীতি আমাকে পেছন থেকে টেনে ধরলো। এবার কিন্তু বেশি হয়ে যাচ্ছে, আমি দোষ করেছি, তার জন্য আমায় মেরেছো। এবার কিন্তু তুমিও সেটাই করেছো। ভালোই ভালোই চুপচাপ দাঁড়াও, আমি গা মুছে দিচ্ছি। মেয়েটার কথা শুনে অবাক হয়ে গেলাম। মেয়েটাকে মারলাম, ওই গাল ফুলিয়ে বসে থাকবে তা না, উল্টো আরও এসে আমার গা মুছে দিচ্ছে। ওর কথা শুনে এখন খারাপ লাগছে। ইস, কেন সে মেয়েটাকে মারলাম? ভালো করে বাচ্চামি সবটা যায়নি, আর তার গায়ে হাত তুললাম। আর রাতের বেলা একটু বেশি বেশি করে ফেলেছি আমি। মেয়েটা ঘুমোতে চেয়েছে জড়িয়ে ধরে, তাকে জড়িয়ে ধরতে দেয়নি, না হয় সে এমনটা করতো না। এই যে তোমার গা মোছা শেষ, এবার তুমি গিয়ে ঘুমাতে পারো। বিছানার চাদর আর বেডশিটটা অন্যটা লাগিয়ে দিয়েছি, এখন আর কোনো সমস্যা হবে না। তো তুমি ঘুমাবে না? না, আজ আর আমি ঘুমাবো না, আর কয়েক ঘন্টা পর তো সকাল হয়েই যাবে। এমএ কি বলো, ঘুমাবে না মানে? এখন অনেকটা সময় বাকি, এমন তোরা বললো হয় কি? না, আমার সাথে তোমার ঘুমোতে হবে বলেই মেয়েটাকে করে তুলে নিলাম। কিরে, হঠাৎ কি হলো? ছোট লোকটা এমন ধারা ভালোবাসা দেখাচ্ছে, যেখানে রাতের বেলায় গায়ে হাত দিতে দেয়নি, সেখানে সকালে কোলে তুলে নিয়েছে। ব্যাপারটা কি? গা মুছে দিয়েছি সেই জন্য নাকি? মেয়েটাকে বিছানায় নিয়ে গিয়ে শক্ত করে নিজের বাহুডোরে জড়িয়ে ধরলাম, তারপর শুয়ে পড়লাম ওকে নিয়ে। ইস, ভিতরে যে কি ফিলিংস হচ্ছে! একটু আগে মেয়েটা আমার জন্য গামছা হাতে নিয়ে দাঁড়িয়েছিল, একদম বউ লাগছিল।
নাক মুখ গুজে দিয়ে ছেঁচড়াটার বুকের মধ্যে শুয়ে আছি, কিন্তু একটা জিনিস মাথায় কাজ করছে না। এই ছেঁচড়াটাকে জড়িয়ে ধরলে আমার দুনিয়াদারির অন্যরকম হয়ে যায়। ইচ্ছে করে সারাটা জীবন ওকে জড়িয়ে ধরে থেকেই সময়টা পার করে দেই। এমন যেন একটা অনুভূতি কাজ করে ওকে জড়িয়ে ধরলে। দুজনেই কখন যে ঘুমিয়ে গেছে বলতে পারবে না। সকালে ঘুম থেকে আকাশ আগেই উঠে পড়ে। প্রীতি তখনও ঘুমাচ্ছে, তাই আকাশ আর উঠাও না, সেও শুয়ে আছে। মেয়েটার দিকে হা হয়ে তাকিয়ে আছে, ওর ঘুমন্ত চেহারাটা দেখছে। একটু পর আকাশের শাশুড়ি আম্মা এসে ডেকে গেল। এই তোমরা দুজনে তাড়াতাড়ি নিচে আসো, নাস্তা লাগাচ্ছে। এই প্রীতি, ওটা তাড়াতাড়ি, আম্মু এসে ডেকে গেছে নিচে যাওয়ার জন্য। নাস্তা লাগিয়েছে নাকি? আর একটু ঘুমাতে দাও না, আমি আরো একটু ঘুমাবো। এই এখন আর ঘুম না, নাস্তা করে এসে দরকার পড়ে আবার ঘুমিও। উঠছি। তারপর দুজনেই মিলে ফ্রেশ হয়ে নাস্তা করতে গেল নিচে। সবাই ঠিক আছে, কিন্তু বিপত্তি বাঁধলো নাস্তা খাওয়া নিয়ে। কারণ যেই হাত দিয়ে খাবে সেই হাতে ব্যান্ডেজ। খাবারগুলো সামনে নিয়ে চুপচাপ বসে আছে। এটা প্রীতির চোখ এড়ালো না। এই কি হলো, খাচ্ছ না যে? কিভাবে খাবো? আর তো ভালো না। ও শিট, আমি তো ভুলেই গিয়েছিলাম একদম। দাঁড়াও, আমি খাইয়ে দিচ্ছি। প্রীতির কথা শুনে একদম লজ্জায় লাল হয়ে গেলাম, কারণ শ্বশুর শাশুড়ি পাশেই বসা, দুজনেই মুসকে মুসকে আসছে। কিন্তু লজ্জা পেয়ে আর কি হবে, আমার আদরের বউটা তো আমাকে খাওয়ানোর জন্য লোকমা ধরে বসে আছে। খাওয়া দাওয়া শেষ করে উপরে চলে এলাম। একটু পর প্রীতিও রুমে আসতো, কিন্তু তাড়াহুড়ো করেই। এই কি হলো, এত তাড়াহুড়ো করছো কেন? আজ নাকি আমার বান্ধবী তিশারা সবাই আসবে তোমাকে আর আমাকে দেখতে। বিয়ের সময় তো কেউ আসতে পারেনি ঠিকঠাক ভাবে, কারণ যে তাড়াহুড়োয় বিয়ে হয়েছে তাই আজ আসবে। প্লিজ তুমি একটু পরিপাটি করে থেকো। আচ্ছা, সেটা নিয়ে তোমার টেনশন করতে হবে না। প্রীতি একটা পাঞ্জাবি দিয়ে গেল, সেটা গায়ে লাগিয়ে রুমে বসে আছি। একটু পর প্রীতির বান্ধবীরাও সবাই আসতো। সবাই জানে প্রীতির হাজবেন্ডের কথা, কিভাবে কি হয়েছে সবটা জানে। এই চল, তোদেরকে আমার ছোট লোক হাজবেন্ডের সাথে পরিচয় করিয়ে দিই। কিন্তু সামিরা তো এখনো আসেনি। আচ্ছা সমস্যা নাই, সে আসলে না হয় ওর সাথে আলাদাভাবে পরিচয় করিয়ে দিব। বান্ধবীদের নিয়ে নিজের রুমে আসলো আকাশের সাথে সবাইকে পরিচয় করে দিতে। বান্ধবীরা সবাই হাসাহাসি করছে আকাশকে দেখে। একজন তো বলেই ফেলেছে, ছোটলোক দুলা ভাই কেমন আছেন? কথা শুনে মনটা ভরে গেল। ওদের হাবভাব থেকে বুঝতে বাকি হলো না যে তারা আমার মজা ওড়াতে এসছে। জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি? হ্যাঁ ভালো, কিন্তু প্রীতি আবার একটা জিনিস মাকে ঢুকছে না। তুই এমন শেষকারকে বিয়ে করলি কি করে? কপাল খারাপ হলে যা হয় আর কি। এমন চাষির সাথে বিয়ে বসার ইচ্ছে কি আমারও ছিল নাকি? কারোর কথাই খারাপ লাগলো না, কারণ আসলে আমি শেষরা। কিন্তু প্রীতির কথা শুনে চোখটা লাল হয়ে গেল। মেয়েরা কি সারা জীবন আমাকে এইভাবে অপমান করে যাবে? কখনো কি স্বামীর মর্যাদা দেবে না? লজ্জায় চোখ নিচের দিকে নামিয়ে রেখেছি। এমন সময় কেউ একজন দরজা টোকা দেয়। এই যে প্রীতি, আমি আসতে পারি? হ্যাঁ দোস্ত, আয়। গলা আওয়াজ শুনে আমার কাছে পরিচিত মনে হলো। নজর উঠিয়ে ওনার দিকে তাকালাম। ওনাকে দেখি তো আমার চোখ জোরে কপাল উঠে গেছে। আল্লাহ, এ তো আমার ছোট বোন সাফার ক্লাসমেট সামিরা। আমাকে অনেক আগে থেকেই চেনায়। ওকে আমি ওর ছোট বোনের মধ্যে দেখি, সেটা সমস্যা না। সমস্যা হচ্ছে আস্তে আস্তে আমার অতীতগুলো সামনে আসতে চলেছে। আল্লাহ জানে সামিরা আবার কিছু বলে দেয় কিনা। সে আমার ব্যাপারে সমস্তটা জানে। এই সামিরা, এই যে এ হচ্ছে আমার চেঁচড়া ও ছোট লোক হাজবেন্ড। প্রীতি, তোর কি মনে হচ্ছে না যে তুই একটু বেশি বেশি করছিস? কিন্তু তোর আবার কি হলো, হঠাৎ এমন রিয়াক্ট করছিস? কিছুই হয়নি, তবে দরজায় অনেকটা সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনলাম তোরা ওনাকে অপমান করছিস। প্রীতি শোন, সময় থাকতে জিনিসের মূল্য দেওয়া শিখে নে, তা না হয়তো পরে পস্তাতেই হতে পারে হাই হুতাশ করবি। সামিরা, বুঝলাম না তুই হঠাৎ এই ছোট লোকটাকে নিয়ে এত পজিটিভ কথা বলছিস। তোর সাথে তো আমার ফোনে কথা হয়েছে যে আমি একটা খ্যাচুর ছোট লোককে বিয়ে করেছি। তখন তো তুই কিছুই বলিসনি, কিন্তু এখন হঠাৎ কি হলো যে উল্টে গেলি? তখন কিছু বলিনি, কারণ একটা মানুষকে না দেখে তো আর বিবেচনা করা যায় না। তাছাড়া তুই এখন ওনার স্ত্রী আর উনি তোর হাজবেন্ড, সো সম্মানটা তোর থেকে আশা করাই যায়। মানা না মানা সেটা তোর ব্যাপার, কিন্তু লিগেলি তুই আর উনি হাজবেন্ড ওয়াইফ। ও বুঝেছি, ছোট লোকটাকে দেখে তোর মায়া লেগেছে, তাই তুই কিছু বলতে পারছিস না। এত দরদ লাগলে নিজেই ওর গলায় ঝুলে পড়।
প্রীতির কথা শুনে সে সব বাকি বান্ধবীরা সবাই হাসতে শুরু করলো। শোন, চাকাটা উল্টো ঘুরবে। এখন হয়তো আমার কথাগুলোর মজা উড়াচ্ছিস, এমন একটা সময় আসবে তখন 4 হাত পা একসাথে গুটিয়েও কান্না করলেও সময়টা আর ফিরে পাবি না। আর কি বলি, ও নাকি ছোট লোক, যার নামে পুরো শহর চলে, যার বাসার কাজের লোকও তোর বাবার চাইতে কয়েক গুণ বেশি কোটিপতি, তাকে বলছিস ছোট লোক? হায়! মানে কি বলছিস ঠিক বুঝলাম না। আল্লাহ, এখন তো ফেসে যাব। মেয়েটা আমার সমস্ত ইতিহাস ফাঁস করতে চলেছে। না, ওকে আটকানো দরকার। সে মানেটা কি সেটা বলতে যাবে, তার আগে ওকে আটকে দিলাম। এই যে আপনি একটু চুপ থাকবেন প্লিজ। আপনি সব কি বলছেন ওটা? প্লিজ চুপ করুন। সামিরা চুপ হয়ে গেল, কারণ সে আকাশের চোখের মিনতি লক্ষ্য করেছে। চোখ দুটো মিনতি করেছিল সে যেন কিছুই না বলে, তাই সেও চুপ হয়ে যায়। কিরে সামিরা, কথা বলছিস না যে? কথাগুলোর মানে কি? মানে টেনে কিছুই না, এসব বাদ দে। এসব এমনি কথা। আসছি কই, একটু আনন্দ করব, তা না কি সব লাগিয়েছিস? আচ্ছা বল, এখন তোদের কি অবস্থা সবার? বাকি বান্ধবীরা বলল। ভালো, তোর? হ্যাঁ, ভালোই আছি। টপিকটা বাদ দিলেও প্রীতির মাথার মধ্যে সামিরার কথাগুলো বারবার বাড়ি গেছে। কথাগুলো যেন তার ভিতরে কোনোভাবেই হজম হচ্ছে না। দূর, যা হবে হোক। আচ্ছা আকাশ, তুমি একটু নিচে যাও, আমার বান্ধবীরা সবাই একটু আড্ডা দিব। ওকে, তোমরা আড্ডা দাও, আমি নিচে যাচ্ছি। আমি নিচে গিয়ে সোফায় বসে আছি। এমন সময় শাশুড়ি আম্মা এসে বলেন, বাবা, তুমি নিচে বসে আছো যে? আম্মা আসলে অনেকদিন পর ওর বান্ধবীরা এসছে, একটু ভালো করে টাইম স্পেন্ড করুক, তাই আর কি নিচে নেমে এসছি। সেটা কেমন কথা? তুমি ওর হাজবেন্ড, তুমি থাকলে সমস্যা কে ছিল? না আম্মু, সমস্যা না, থাক না, বাদ দিন। ওকে, তোমরা যা ভালো লাগে তাই করো। আমি রহিমাকে দিয়ে চা পাঠাচ্ছি, বসে বসে চা খাও। এরপর তিনি চলে গেলেন। সোফায় বসে আছি আর একটু কথা ভাবছি। মেয়েরা এক অদ্ভুত জাতি, নিজের প্রেস্টিজের জন্য নিজের জামাইকেও ছোট করতে দ্বিধাবোধ করে না। কিভাবে পারলো সে আপনার এতগুলো বান্ধবীর সামনে অপমান করতে? হ্যাঁ, ভালোবাসায় তো কোনো কমতি রাখিনি আমি, তাও কেন সে আমার উপহাস করে সব সময়? এসব নিয়ে ভাবছি, তখনই রহিম এসে চা দিয়ে যায়। এলি সাহেব, আপনি চা। চায়ের কাপটা রহিমের কাছ থেকে নিয়ে, আচ্ছা তুমি যাও, চা খাচ্ছি বসে বসে। এমন সময় শ্বশুরমশাই রুম থেকে বের হয়ে এগিয়ে আসে। কি খবর বাবা তোমার? এই তো ভালো, আপনার? হ্যাঁ, কোনো রকম চলছে, তবে প্রেশারটা একটু বেড়ে গিয়েছে। আচ্ছা শোনো, তোমার সাথে আমার কিছু কথা ছিল। জি বলেন। আমি চাচ্ছিলাম আমার সমস্ত বিজনেস তুমি হ্যান্ডেল করবে। আমি সব তোমার নামে লিখে দেব, যতই হোক মেয়ের জামাই তো। আবু কি বলছেন এসব উল্টোপাল্টা? আমার কিছু চাই না, আপনি সমস্ত কিছু প্রীতির নামে করে দিন। আমি জানতাম তুমি এমনটাই বলবে, তাই তো তোমার উপরে আমি আমার মেয়ের দায়িত্ব চাপিয়ে দিয়েছি। আর শোনো, আমি সিরিয়াস। আবার মেয়েটা এখনো বড় হয় নাই, আর এত কিছু সে একা সামলাতে পারবে না। তাই আমি ওর সাথে কথা বলে সমস্ত কিছু তোমার নামে উইল করে দিব। না আব্বু প্লিজ, আপনি এমনটা করবেন না। আপনি প্রীতির নামে লিখে দিন। এটা যদি উনি জানতে পারে তাহলে আমাকে ভুল বুঝবে। তুমি সেটা আমার ওপর ছেড়ে দাও, সে তোমাকে কিছুই বলবে না। ও যা বলার আমি বলবো, আর নিজেকে প্রিপেয়ার করো। এই বলে শ্বশুরমশাই চলে গেলেন। কি হলো কিছুই মাথায় ঢুকছে না। এদিকে মেয়ের কাছে আমি ছোট লোক, তাই বলে সেও পাত্তা দেয় না। অন্যদিকে মেয়ের বাপ সম্পত্তি জামাইয়ের নামে উইল করার জন্য পাগল হয়ে যাচ্ছে। অনেকটা সময় নিচে সোফায় বসেছিলাম, কিন্তু আর ভালো লাগছে না, তাই রুমের দিকে হাঁটা দিলাম। রুমের দরজার সামনে যদি সামিরার সামনাসামনি পড়লাম। ভাই, তুমি এখানে? আর তুমি যে প্রীতির বয়স, এটা কখনো ভাবতেই পারিনি। আরে কি করব বল, একরকমের ফেসেই গেছি, তাই ওকে বিয়ে করেছি। কিন্তু তুমি কি জানো ওই দিনের অবস্থা কেমন? তোমার বাড়ির লোক এখনো তোমার পথে বসে আছে, কবে বাড়ি ফিরবে সেই ভরসা নিয়ে এখনো বসে আছে। কিন্তু তুমি সব ছেড়ে দিয়ে এখানে বসে আছো। ওইদিকে তোমার মা বাবা চোখের জলে ভানে ভাসিয়ে দিচ্ছে। বিশেষ করে তাহিয়া রোজ কান্না করে তোমার জন্য। দেখা হলেই তোমার কথা বলে কান্না করে। প্লিজ তুমি বাড়ি ফিরে যাও। না রে বোন, এখন যাব না, সময় হয়নি এখনো। আবার সময় আসলে আমি বাড়ি ফিরে যাব। আর তাছাড়া বাবার চোখে আমি এখন আগের মতো আছি। আমাকে নিয়ে ওনার বিশেষটা পরিবর্তন হোক, তখন বাড়ি ফিরবো। আচ্ছা বুঝলাম, কিন্তু কখন? প্লিজ বোন, আর কিছুটা সময় দে। আর তুই কাউকে বলিস না আমার ঠিকানা। তাহিয়াকেও বলবো না? না, ওকে বলিস না, না হয় সে আবার কাছে চলে আসবে পরে। আচ্ছা ঠিক আছে, কিন্তু তুমি অতি শীঘ্রই বাড়ি ফিরবে। আচ্ছা। কথা শেষ করে রুমে গেলাম। সামিরা নিচে চলে গেল। প্রীতি আমাকে দেখে রেগে মেগে আগুন।
এই কুকুর, তুই রুমে কি করছিস? তোকে না বলেছিলাম আমরা কিছু সময় কথাবার্তা বলবো, তুই নিচে থাকতে? তাও তুই রুমে এসেছিস কোন সাহসে? আসলে আমার নিচে মন ঠিক ছিল না, তাই রুমে চলে এসেছি। এই ছেলের সাথে সংসার করা আমার পক্ষে সম্ভব না। এই তোরা চল অন্য রুমে আড্ডা দিব। ছেলেটা আমাদের শান্তিমতো কথা বলতেও দিবে না। সবাই অন্য রুমে চলে গেল। চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে। একটু আগে প্রীতি কি বলে গেল? সে আমার ডিভোর্স দেবে? সারাদিন রুমের মধ্যেই ছিলাম, রুম থেকে বেরোয়নি। রহিমা এসে বিকেলবেলা রাস্তা দিয়ে গেল। শুধু রাতের বেলায় খাবার খাওয়ার জন্য নিচে নেমেছিলাম। প্রীতির বান্ধবীরা আজ এখানে থাকবে। সারাদিন প্রীতির সাথে আমার আর কোনো কথা হয়নি। রাতের বেলা শুয়ে আছে। প্রীতি এখনো রুমে আসেনি। মেয়েটার জন্য ওয়েট করছিলাম। একটু পর সে রুমে আসলো। কিরে ছোট লোক, তুই এখনো ঘুমাসনি? কোনো কথা নাই, চুপচাপ শুয়ে আছি। তুই কথা বলছিস না যে? ভাব বেড়েছে তোর? তাও কোনো উত্তর দেয়নি। মেয়েটার কোনো কথা বলো না, চুপচাপ আমার জড়ি ধরে বুকের মধ্যে মুখ বুঝে দিয়ে শুয়ে বলো। আজ কোনো টু শব্দও করিনি। করুক যেমন ইচ্ছে আমার সাথে, আমাকে ব্যবহার করুক। আমি তো খেলনার পুতুল, ব্যবহার করে ছেড়ে ফেলে দেবে। একটু পর খেয়াল করলাম মেয়েটার কোনো সাহসত্ব নেই, হয়তো ঘুমিয়ে গেছে। মেয়েটার চেহারার দিকে নজর করতেই চোখটা আবার ভিজে গেল, কারণ ওকে খুব ভালোবাসি আমি। সে আমায় ছেড়ে দিলে হয়তো জীবনটাই শেষ হয়ে যাবে। চোখ দিয়ে অনবরত পানি ঝরছে। হঠাৎ প্রীতি নড়ে উঠল। তুই এখনো ঘুমাসনি? তাড়াতাড়ি করে চোখটা মুছে নিলাম, তবে প্রীতি হয়তো আমার চোখের পানি দেখে বেড়াচ্ছে। আসলে ঘুম আসছিল না আমার। ঘুমাসনি না ভালো কথা, কিন্তু কান্না করছিস কেন? ওই কান্না করছি। শোন, মিথ্যা বলে লাভ নেই, আমি দেখে ফেলেছি। আর কান্না করেও কোনো ফায়দা হবে না। তোকে আমি ডিভোর্স দিয়ে দিব। তোর মতো ছোট লোকের সাথে আমায় যায় না। আজ বান্ধবীদের সাথে বড় গলায় কথা বলতে পারছি না তোর জন্য, কারণ ওদের হাজবেন্ড এক একজন অনেক কোটিপতি বা ভালো ভালো পজিশনে আছে, কিন্তু তোর তো কিচ্ছুই নেই, ছ্যাঁচড়া তুই। ওদের সামনে আমি ছোট হয়ে গেছি, আর ছোট হতে চাই না। তোকে ডিভোর্স দিয়ে অন্য একটা ছেলেকে বিয়ে করে নেব। ওদের চোখে আমি বড় হতে চাই। প্লিজ প্রীতি, তুমি আমার ডিভোর্স দিও না। তোমায় খুব ভালোবেসে ফেলেছি আমি। তোমার ছাড়া বেঁচে থাকার কোনো উৎস খুঁজে পাচ্ছি না আমি। এই ছোট লোক, ভালোবাসিস মানে কি? হ্যাঁ, তুই ভালোবাসি বললেই কি হবে নাকি? তোর মতো কুকুরের বাচ্চাকে আমি কখনোই ভালোবাসবো না। তুই আমার যোগ্যই না। নিজেকে কখনো আয়নায় দেখেছিস কিরকম লাগে তোকে দেখতে? উহ, চল, চলে এসেছে ভালোবাসতে। মুখ অন্যদিকে ঘুরিয়ে নিলাম। চোখের পানি যেন প্রবাহমান নহরের মতো বইতে চলেছে। চোখের পানিগুলো আড়াল করে মুছে নিয়ে, আচ্ছা ডিভোর্স দিয়ে দিও, সমস্যা নেই, কিন্তু এখন ঘুমিয়ে পড়ো। হ্যাঁ ঘুমোচ্ছি, তুইও ঘুমিয়ে পড়। কোনো কথা বললাম না আর। প্রীতি ঘুমিয়ে গেছে, কিন্তু সারা রাত আমি আর ঘুমাতে পারিনি। খালি একটা কথাই বারবার মাথায় ঘুরছিল, টাকা পয়সার পজিশন। এই কয়েকটা জিনিসই সব জায়গায় ম্যাটার করে। কেউ আসল মন দেখে না। একদম রাতের শেষ ভাগে চোখটা লেগে এসছে। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি 10টা বাজে। প্রীতিও বিছানায় নেই। তার মানে আজকে আমার আগে ঘুম থেকে উঠে পড়েছে। বিছানা ছেড়ে উঠে গেলাম। এক সেট কাপড় হাতে নিয়ে ওয়াশরুমের দিকে যাবো ফ্রেশ হতে, ঠিক তখনই প্রীতি নিস্তলা থেকে উঠে রুমে আসে। প্রীতির চোখ মুখ লাল হয়ে আছে, বোঝা যাচ্ছে মেয়েটা কান্না করেছে। চোখে কোনো পানি জমে আছে। এই প্রীতি, কি হয়েছে তোমার? কান্না করছো কেন? এই ছোট লোকের বাচ্চা, তোর জন্য সবটা হয়েছে। বলেই ঠাস করে আকাশের গালের মধ্যে কষে থাপ্পড় বসিয়ে দেয়। গালে হাত দিয়ে অবাক দৃষ্টিতে প্রীতির দিকে চেয়ে আছি। কি করলাম আমি? হুট করে এমন বিহেভ কেন করছে সে? আচ্ছা আমি কি করেছি? এই ছোট লোক, কি করেছিস তুই জানিস না? তুই আমার বাপকে পটিয়ে রেখেছিস। তোকে ছাড়া দেখি কিচ্ছুই বোঝে না উনি। কি ধুল পড়িয়েছিস তুই আমার বাবাকে, যে তোর নামে কিছু উইল করে দিবে। আমি কি জানি? সেটা তুমি তোমার আব্বুকে গিয়ে জিজ্ঞেস করো। এই ছোট লোক, আবার আমার মুখের উপর কথা বলছিস? তোর জন্য সবটা হয়েছে। তুই আমার লাইফে আসার পর কোনো কিছুই আমার ঠিকঠাক যাচ্ছে না। নিজের বাবা পর্যন্ত সন্তানকে ছেড়ে তোর উপরে ভরসা করছে। কেন? আমার মধ্যে কিসের কমতি আছে যে আমি ওনার বিজনেসের দেখাশোনা করতে পারবো না? ভালোই তো প্ল্যান করে ফেলেছিস। শুরুতে আমার জীবনটা বরবাদ করলি, এখন আমার বাবাকে পটিয়ে সমস্ত সম্পত্তি হাতাবার চিন্তা ভাবনা করেছিস। এই যে প্রীতি, মুখ সামলে কথা বলো। তোমার বাবার সম্পত্তির উপর আমার কোনো লোভ নেই। উনি নিচে থেকে যেচে এসেই বলেছেন উনি সমস্ত কিছু আমার নামে উইল করে দেবে। এই হয়েছে, থাক, এখন আর সাধু সাজতে হবে না। আমি জানি তোর মতলব খারাপ। তুই বাবাকে বলে সমস্ত কিছু আমার নামে করে দিবি, আর না হয় তোর নামে করে দিলে সেটা তুই আমার নামে করে দিবি। ওকে ঠিক আছে, আমি সমস্ত কিছু তোমার নামেই করে দেবো। আর একটা কথা মাথায় রেখো, তোমার বাবার এই 2 টাকার সম্পত্তির উপর আমার কোনো লোভ নেই।
আমার যা আছে সেগুলো দিয়ে তোমার বাবার মতো 100টা প্রতিষ্ঠান দাঁড় করাতে পারবো। বলেই মুখে হাত দিয়ে ফেললাম। আল্লাহ, এটা কি বলে ফেললাম আমি? মুখ ফসে নিজের অতীত সামনে নিয়ে আসতে চলেছি। বাহ ছোট লোক, তুই তো দেখছি গলাবাজি করতে ওস্তাদ। তোর যদি এত কিছুই থাকতো তাহলে তুই অন্যের ঘরে ঘর জামাই থাকতি না, আর মানুষের কৃপায়ও তোর দরকার পড়তো না। সাগলা পাঠা কোথাকার। চুপ করে আছি, কি বলবো বলা ভাষা নেই। আচ্ছা, আমি সমস্ত কিছু তোমার নামে উইল করার ব্যবস্থা করছি। এবার প্লিজ আমাকে মুক্তি দাও, আমি গোসল করব। হ্যাঁ তাই করবি তুই। এবার যা, কার মরাও গর্বি দার। ওয়াশরুমে গেলাম ফ্রেশ হতে। পানির কলটা ছেড়ে দিয়ে মগ কেটে কেটে মাথায় পানি ঢালছি আর ভাবছি, আল্লাহ, এনে কি সেই বাচ্চা পেরিয়ে যাকে হসপিটালে এক দেখায় ভালোবেসে ফেলেছিলাম, ওর ব্যবহার এতটা খারাপ? এটা ভাবতে আমার অবাক লাগছে। ওর কাছে কি আমার ভালোবাসার কোনো মূল্য নেই? না, এখন মনে হচ্ছে প্রীতির থেকে নিজেকে সরিয়ে নেওয়াটাই বেটার। কিন্তু ওকে ছাড়া থাকবো কি করে? না, সে যদি আমায় ছেড়ে দেয় তাহলে আমি ওকে আর আটকাবো না। ফ্রেশ হয়ে নিচে গেলাম নাস্তা খাওয়ার জন্য। শাশুড়ি আমার নাস্তা পরিবেশন করছে। প্রীতির বান্ধবীরা চলে গেছে। সকাল সকাল নাস্তা করছি, এমন সময় শ্বশুর মশাই বলল, আকাশ, তুই নাস্তা শেষ করে আমার সাথে একটু দেখা করো রুমে। আচ্ছা। তারপর নাস্তা শেষ করে শ্বশুর মশাই রুমে গেলাম। ও, তুমি এসেছো? জি। আচ্ছা নাও, এখানে সমস্ত কিছুর আসল ডকুমেন্ট আসে, তুমি সমস্তটা দেখে সাইন করে দাও। আর আজ থেকে সমস্ত কিছু তুমি দেখাশোনা করবে। চোখগুলো বড় বড় করে হয়ে আছে শ্বশুরের কথা শুনে। এগুলো প্রীতি নামই করে দেন। নাও, যদি সে এই পরিমাণ যোগ্য হতো তাহলে আমি সমস্তটা ওর নামেই লিখে দিতাম, কিন্তু সে যোগ্য না। চুপ করে আছি। তারপর সমস্তটা একবার দেখে নিয়ে সাইন করে দিলাম। তাহলে বাবা, কবে থেকে অফিসে জয়েন করছো? আমাকে 1 সপ্তাহ সময় দিন, তারপর থেকে জয়েন করব। আচ্ছা ঠিক আছে। নাস্তা করে আবার রুমে চলে গেলাম। একটু পর প্রীতি কোথা থেকে যেন রুমে আসলো। এই সমস্ত কিছু তো তোর নামে করে দিয়েছে, এখন তুই আমার নামে করে দিবি। 3 দিনের মধ্যে সমস্ত কিছু তোমার নামে উইল করে দেবো। ওকে ঠিক আছে, কিন্তু যা করবি তাড়াতাড়ি করবি, কারণ তোকে তারপর এই ডিভোর্স দিয়ে দিব। কতটা স্বার্থপর হলে এমন কথা বলতে পারে? থাক, ওর বাবার সম্পত্তির উপর আমার কোনো লোভ নেই। এভাবে দিন চলতে থাকলো। সারাদিন রুমের মধ্যে থাকি। প্রীতির সাথে প্রয়োজন ছাড়া কোনো কথা বলি না। তবে একটা জিনিস ঠিক আছে, আমরা কেউ কারোর সাথে কথা না বললেও সে রাতে ঘুমানোর সময় সে ঠিকই আমার জড়িয়ে ধরবে। আমারও কেন যেন অভ্যাস হয়ে গেছে, মেয়েটা আমার জড়িয়ে না ধরলে ঘুমিয়ে আসতে চায় না। অন্যদিকে আবার উকিলের সে দেখা কথা বলে রেখেছি। এভাবেই 2 দিন চলে গেল। 3 দিনের মাথায় উকিল ফোন দিয়ে বলল, ভাই সব রেডি। উকিল থেকে আমার নাম এবং সম্পত্তি প্রীতির নামে উইল করে দেব, সমস্ত সম্পত্তি। তাই আবার নতুন করে কাগজ রেডি করে নাও। এরপর প্রীতিকে ডেকে সবটা ওর নামে লিখে দিয়েছি। এবার খুশি তো? হ্যাঁ, তবে কিছুটা অসন্তুষ্ট, কারণ আমি একজন উকিলের সাথে কথা বলেছি ডিভোর্সের ব্যাপারে। সে নাকি 1 সপ্তাহের পর আসবে। কোথায় জানি কাজে গিয়েছে। ভেবেছিলাম সম্পত্তিগুলো নিজের নামে করে নিয়ে তোকে ডিভোর্স দিয়ে দেব, কিন্তু আমার আরো 1 সপ্তাহ কষ্ট করতে হবে। ও আচ্ছা, সমস্যা নেই, 1 সপ্তাহ মাত্র, দেখতে দেখতে চলে যাবে। আচ্ছা থাকো, আমি একটু ছাদে যাবো বলে ছাদে চলে আসলাম। প্রীতি গীতটা নির্দয়াবান সেটা ভাবতেই কষ্ট লাগছে। চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে পড়ছে। আর অল্প সময় থাকলে হয়তো কেঁদেই ফেলতাম আমার সামনে। তাই তার উপরে ছাদে চলে এসেছি। দেখতে দেখতে 1 সপ্তাহ কেটে গেল। প্রীতি উকিল থেকে ডিভোর্স পেপার নিয়ে এসে আমার মুখের উপর ছুঁড়ে মারে। এই নে ধর, আমি সাইন করে দিয়েছি, তুই এটাতে সাইন করে দিলেই আমাদের ডিভোর্স হয়ে যাবে। আচ্ছা, আমি সাইন করে দেবো। আর শোন, তোকে যেন এই বাড়িতে না দেখি। বাবাকে যা বলার আমি বলবো। তুই যাওয়ার আগে ওদের কারোর সাথেই দেখা করবি না। আচ্ছা। অনেক ছ্যাঁচড়ামি করেছিস ফকির কোথাকার। নিজের তো ক্ষমতা নাই, মানুষের ঘাড়ের উপর চড়ে বসছিস। পারলে নিজের থেকে কিছু করে দেখা। কিছু বললাম না, শুধু শুনে গেলাম। বলে যাও, কারণ এখন তোমার সময়। ডিভোর্স পেপারটা হাতে নিয়ে ঘর ছেড়ে চলে আসলাম। চোখে পানি দিয়ে পুরো শার্ট ভিজে গেছে। আসার সময় বাসায় কাউকে কিছু বলিনি। চলে গেলাম আবার নিজের দুনিয়ায়। অন্যদিকে প্রীতির আব্বু প্রীতিকে জিজ্ঞেস করে, কি রে মা, আকাশ কোথায়? আবু চিটারটা পালিয়ে গেছে। পালিয়ে গেছে মানে? কি বলছিস উল্টাপাল্টা? হ্যাঁ বাবা, ঠিকই বলছি। সে তোমার কাছে ভালো সেজে তোমার সমস্ত সম্পত্তি হাতিয়ে নিয়ে চলে যেতে চেয়েছিল, কিন্তু আমার জন্য তা পারেনি। রোজ রাতে আমায় মারতো সে তোমার সম্পত্তির জন্য। বলতো তোর বাবার সব সম্পত্তি নিয়ে তোকে ছেড়ে দিব। তুই এসব কেন বলিসনি আমাদের? ওর ভিতরে এতটা হারামিপনা ছিল?
আমার ভাবতেও ঘৃণা হচ্ছে। কিভাবে বলবো বাবা, তুমি যে কসম দিয়ে ওর সাথে আমাকে বিয়ে দিয়েছো, তার উপরে সে আমায় বলেছে তোমাদের কিছু বললে সে তোমাদেরকে মেরে ফেলবে। বাবা, তাই ভয়ে বলিনি। আর আমি চাই না তোমরা এটা জানো যে তোমার মেয়ে সুখে নেই, এতে তোমাদেরও কষ্ট হবে। মারে তুই আমাকে আগে বলতি একটু জাস্ট, তাহলে ওর 12টা বাজিয়ে দিতাম আমি। আর তাহলে এখন কি সে আমাদের সমস্ত সম্পত্তি হাতিয়ে নিয়ে চলে গেছে? না বাবা, তা পারিনি। আমি কৌশলে ওর থেকে সমস্ত সম্পত্তি আমার নামে করে ফেলেছি, সে বুঝতেও পারিনি। সাবাস, এই না হলে আমার মেয়ে। আব্বু, দেখতে হবে না কার মেয়ে? হ্যাঁ তাই তো, আমার গর্ব তুই। দুনিয়া কেমন আছে, আকাশের কোনো দোষ নেই অথচ তাকে উল্টা ফাঁসিয়ে দিল। কিন্তু সমস্যাটা করেছে প্রীতি। দিন গড়িয়ে রাত হলো, প্রীতি এখন খুশিতে আত্মহারা, কিন্তু বিপত্তি বাঁধলো রাতে। সে এখন ঘুমাবে কি করে, কাকে জড়িয়ে ধরে ঘুমাবে? ছোট লোকটাকে তো বাসা থেকে তাড়িয়ে দিয়েছে। মনটা খারাপ হয়ে গেল একদম, কি করবে ভেবে পাচ্ছে না। রাতের বেলা 1 সেকেন্ডের জন্য তার ঘুম আসেনি। সারা রাত ছোট লোকটার কথা মনে পড়েছে ওর। ইচ্ছে করছে সে যেখানে আছে সেখানে গিয়ে ওকে জড়িয়ে ধরে ঘুমাতে। ওর বুক ছাড়া যে ওর ঘুমই আসে না। খুব ইচ্ছে করছে আকাশকে জড়িয়ে ধরে ঘুমাতে, কিন্তু আফসোস সে চলে গেছে। কেমন যেন একটা চাপা কষ্ট অনুভব হচ্ছে, কিন্তু কেন হচ্ছে সেটা সে নিজেও জানে না। ইচ্ছে করছে ওকে আবার ঘরে ফিরিয়ে নিয়ে আসতে, কিন্তু না, তার সম্ভব না, কারণ ওকে তো তাড়িয়ে দিয়েছে। চোখ দিয়ে পানি পড়ছে ছোট লোকটার জন্য। সে নিজেও ভেবে পাচ্ছে না, যাকে সে 2 চোখে দেখতে পারে না তার জন্য চোখ থেকে পানি কেন ঝরছে। তবে একটা জিনিস এই বারবার চোখের সামনে ভেসে আসছে, যে সে আকাশকে জড়িয়ে ধরে ওর বুকের মধ্যে মাথা গুঁজে দিয়ে শুয়ে থাকাটাকে। এর একটা অর্ঘুমা কেটে যায়। সকালবেলা উঠে সবাই মিলে একসাথে নাস্তা করতে বসে। প্রীতির আব্বুল টিভিটা ছেড়ে দেয় সকাল 10টার খবর দেখার জন্য। নাস্তা করছে আর টিভিতে খবর দেখছে। এমন সময় টিভির স্ক্রিনে একটা ছবি ভেসে আসে, যেটা দেখে বাসার সবাই থ হয়ে যায়। নিউজ প্রেজেন্টার বলে, আচ্ছা, বিকাল ফিরতে রাষ্ট্রপতি নিজে আকাশ নামক একজন যৌনিক ব্যক্তিকে অভিনন্দন জানাবে, যিনি আবার দেশের গভর্নমেন্টকে লিগ্যাল প্রসেসে আর্মিস তৈরি করে দিলেন, যা তিনি আগেও করেছিলেন দেশের কল্যাণের জন্য। তবে তিনি মাঝে এইসব ছেড়ে দিয়েছিলেন কোনো এক কারণে। তিনি আবার সরকারের সাথে চুক্তিবদ্ধ হয়েছেন, যাতে করে অন্য দেশের কাছে মাথা নত করতে না হয় আমাদের দেশের সরকারকে। সরকার তাই সামান্য 20 বিলিয়ন টাকা উপহার দিবেন। ছেলে জানায় আকাশ মাহমুদকে দেশের জন্য হয়ে কাজ করবেন, এমন সন্তান হবার ঘরে ঘরে জন্মনি এই প্রত্যাশা করেছি। প্রীতির বাবা তো কপালে হাত দিয়ে ফেলে এমন নিউজ শুনে। প্রীতির চোখে বড় বড় হয়ে যায়। তার মানে সে ঠিক কথাই বলেছিল, আমার বাবার মতো 100টা প্রতিষ্ঠান সে দাঁড় করাতে পারবে, তার এমন ক্ষমতা আছে। সমস্ত নিউজ চ্যানেলে একই খবর প্রচার হচ্ছে। প্রীতি যেন বিশ্বাস হচ্ছে না। একটু আগে নিউজ প্রেজেন্টারটা যা বলল, তার কাছে সমস্তটাই স্বপ্ন মনে হচ্ছে। অন্যদিকে প্রীতির বাবা যেন কোনো দিকে হিসাব মিলছে না। আকাশের এত কিছু থাকার পরও সে আমার সম্পত্তির লোভ করলো কেন? তার তো কোনো কিছুর অভাব নেই, কথাটা যেন হজম হচ্ছে না। যার কাছে কোটি কোটি টাকার সম্পদ, সে আমার অল্প টাকার সম্পত্তি লোভ করবে? জিনিসটা কেমন যেন বেমানান। তবে কি তাহলে প্রীতি আমায় মিথ্যা বলল? না, সে এমনটা কেন করবে? সে আমার মেয়ে, ও কখনোই এমনটা করবে না। তবে আকাশের বিষয়টাও নজর আন্দাজ করতে পারছি না। না, এর পিছনে আসল কাহিনী কি সেটা আমায় খুঁজে বের করতে হবে। প্রীতি নিজেকে 4 দেয়ালের মাঝে বন্দি করে রেখেছে। তার যেন কিছুই ভালো লাগছে না, কেমন যেন ঘোলাটে হয়ে গেছে সমস্ত কিছু। পিছনে কি ঘটেছে তার যেন কিছুই মাথাতে কাজ করছে না। ঠিক করেছে কি ভুল, তার কাছে উত্তর জানা নেই। 3টা বাজতে চলেছে। দেশের গণ্যমান্য ব্যক্তিরা সবাই একটা মজলিসে একত্র হয়। বাংলাদেশের বর্ডার গার্ড হতে শুরু করে প্রশাসনিক আরও অনেক সিনিয়র কর্মকর্তারা সেখানে রয়েছে। বিশেষ করে রয়েছেন রাষ্ট্রপতি। তিনি আকাশকে অভিনন্দন জানানোর জন্য এক গচ্ছ ফুলের তোড়া নিয়ে সকলের সামনে আকাশের হাতে তুলে দেয়। রাষ্ট্রপতি স্পিকার হাতে নিয়ে 2-1টা কথা বলে সকলের সামনে, পরে আকাশের হাতে স্পিকারটা তুলে দেয়।
আসলে কি বলবো নিজেরও জানা নেই। তবে এতটুকুই বলবো, দেশের জন্য আবার কাজ করতে পেরে নিজেকে গর্বিত মনে হচ্ছে। আগেও দেশের জন্য কাজ করেছি, তবে কোনো এক কারণে এইসব থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়ে গিয়েছিলাম। কিন্তু পরে অনুভব করলাম, না, উপরওয়ালা যেহেতু মেনে দিয়েছে, তাহলে সেটা কাজে না খাটিয়ে নষ্ট কেন করবো? হ্যাঁ, তাই আবার নেমে বললাম দেশের কথা নেই, সবাই আমার জন্য দোয়া করবেন বলে স্টেজ থেকে নামতে যাবো, কিন্তু তখনই দুটো পরিচিত মুখ সামনে পড়ে। নিজের চোখে বিশ্বাস করতে পারছি না, মানুষগুলো যে আমার চোখের সামনে মাথাটা নিচু করে দাঁড়িয়ে আছে। কেউ একজন মায়াভরা কণ্ঠে বলল, বাবার সাথে কথা বলবি না? চুপচাপ দাঁড়িয়ে আছি, কোনো কথাই বের হচ্ছে না মুখ দিয়ে। চোখের পানিগুলি আমার সর্বসময়ের সঙ্গী, চোখের কোণ দিয়ে পানি বের হচ্ছে। বাবা আমার মাফ কইরা দে। বলি সকলের সামনে আকাশের পায়ে পড়ে যেতে নিলে আকাশ তার বাবাকে ধরে ফেলে। বাবা, কি করছো তুমি এসব? হ্যাঁ, সন্তানের কাছে পিতা ক্ষমা চাইবে? এতে জঘন্য কাজ কি হতে পারে? মাপ চাওয়া ছাড়া যে আমার আর কোনো উপায় নেই। তোকে যে ভুল বুঝে ঘর থেকে বের করে দিয়েছিলাম, গতকাল যখন নিউজ থেকে জানতে পারি যে তুই দেশের জন্য এই কাজ করতি, তখন বিশ্বাস কর কলিজাটা খুশিতে চৌড়া হয়ে গিয়েছে। যে আমার ছেলে কখনোই খারাপ কাজ করেনি, সে সব সময় ভালোর সাথে ছিল। তোর কাজকর্ম আমাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে তুই কোনো ভুল করিসনি। ভুল ছিলাম আমি, যে তোর পুরো কথা না শুনে সেদিন রিয়েক্ট করে ফেলেছিলাম। বাবা, বাদ দাও সব কথা। এমন সময় রাষ্ট্রপতি ওদের দিকে এগিয়ে আসে। আরে হামিদ সাহেব, আপনি এখানে? হ্যাঁ, ছেলের সম্মাননা দেখতে এসেছিলাম। আমার ছেলে দেশের হয়ে কাজ করতে তা কখনো জানতে পারিনি। গতকাল টিভিতে দেখে বুকটা গর্বে ভরে গেল। তার মানে আকাশ আপনার ছেলে? হ্যাঁ, আকাশ আমার ছেলে। হামিদ সাহেব, আপনি আসলেই মহান একজন মানুষ। আপনি যেমন প্রতিষ্ঠিত হয়েছেন, ছেলেকেও তেমন প্রতিষ্ঠিত করেছেন। আকাশের বাবা বাংলাদেশ ব্যাংকের সিএম। ধন্যবাদ সাহেব। আচ্ছা, তাহলে চললাম। আকাশ, তুমি লেগে যাও কাজে আবার। আজকের মতো বিদায় নিচ্ছি। তারপর রাষ্ট্রপতি চলে যায়। আকাশের বাবার সাথে তার ছোট বোনও এসেছে। সেও অঝরে কান্না করছে। হে বুসকি, কান্না করছিস কেন? দেখি, এদিকে আয়। বলি সাবাকে জড়িয়ে ধরি। বাবা, এবার ঘরে ফিরে চল, তোর মা তোর জন্য অপেক্ষা করছে। আমি ঘর থেকে বের হওয়ার সময় বলে দিয়েছি, আজ যদি তোকে নিয়ে বাড়ি না ফিরি তাহলে সে কোনো দানা পানি মুখে নেবে না। আচ্ছা, চলো। তারপর বাপ ছেলে সবাই মিলে বাসার উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু বিপত্তে বাঁধে বাসার সামনে গিয়ে বাসার সামনে লোকজন দিয়ে পুরো ভরে গেছে। কিভাবে জানি খবর পেয়েছে যে আকাশ আজকে বাড়িতে আসবে। তখন থেকেই লোকজন আকাশের বাড়ির সামনে ভিড় লাগিয়েছে। পুরো এলাকার মানুষ ভেঙে এসেছে আকাশকে দেখার জন্য। এত মানুষ যে সহিত নিঃশ্বাস পর্যন্ত নেওয়া যাচ্ছে না। বহু কষ্টে মানুষজন ঠেলে বাড়িতে প্রবেশ করে। আকাশের আম্মু তো আকাশকে জড়িয়ে ধরে সে কি কান্দা। বহুদিন পর কলিজার টুকরো ছেলেকে সামনে পেয়েছে। সমস্ত কিছুর ভিড়ে আকাশ প্রীতির কথা ভুলেই গিয়েছে। স্যার মনেই বা রাখবে কেন? নিঃস্বার্থভাবে ভালোবেসেছে, কিন্তু তার বিনিময়ে কি পেয়েছে? অপমান আর লাঞ্ছনা। তবে এখনো সে ভালোবাসে প্রীতিকে। প্রীতি এখনো নিজেকে চার দেয়ালের মাঝে বন্দি করে রেখেছে। কারোর সাথেই কথা বলছে না, ঠিক মতো খাবারও খাচ্ছে না। তার শুধু একটা জিনিস ভেবেই মাথা ফেটে যাচ্ছে, যে সেই কি আকাশের সাথে যা করেছে তা কি ঠিক না ভুল। প্রীতির আব্বু অনেক ডাকাডাকি করে, কিন্তু প্রীতি দরজা খোলে না। সে দরজা বন্ধ করে বসে আছে ভিতর থেকে। তিনারা না পারলে সামিরাকে ডেকে আনে। সামিরা দরজা খুলতে বললে হয়তো খুলবে, কারণ প্রীতির সব চাইতে কাছের বন্ধু হচ্ছে সামিরা। এই প্রীতি, দরজা খোল, আমি সামিরা। তাও সে দরজা খোলে না, চুপচাপ বসে আছে। প্রীতি প্লিজ দরজাটা খোল, তোর সাথে আমার কথা আছে। প্লিজ প্রীতি, দরজাটা খুলে দে। প্রীতি দরজাটা খুলে দেয়। প্রীতির বাবা মা রুমে প্রবেশ করতে চাইলে সে না করে দেয়। বাবা, তোমরা কেউ আমার রুমে আসবে না। সামিয়া, তুই ভিতরে ঢোক। সামিরাকে ভিতরে ঢুকিয়ে আবার দরজা আটকে দেয়। আচ্ছা, তোর কি হয়েছে প্রীতি? জানি না রে, আমার কি হয়েছে। তুই নাকি আজ সারাদিন নিজেকে ঘরবন্দি করে রাখছিস, খাওয়া দাওয়া ঠিক মতো করিসনি। কি হয়েছে আমার, বল তুই। আসলে একটা প্রশ্নের উত্তর আমি কোনোভাবেই মিলাতে পারছি না। কি প্রশ্ন? আমি কি আকাশের সাথে ঠিক করেছি নাকি ভুল? ওর সাথে খারাপ ব্যবহার করা কি আমার আদৌ উচিত ছিল নাকি ছিল না? এসব প্রশ্ন আমার ভিতরটাকে শেষ করে দিচ্ছে। তবে একটা জিনিস, ওর জন্য আমার জীবন থেকে সব কিছুর মাইনে হারিয়ে ফেলেছিলাম যখন থেকে এসেছে আমার লাইফে।
তখন থেকেই আমার দাম কমে যাচ্ছে মানুষের কাছে। প্রীতি, তোকে একটা কথা বলি, তুই কি আসলেই জানিস আকাশকে? না, জানি না সে কে, তবে গতকাল নিউজে শুনেছি সে নাকি দেশের গভর্নমেন্টকে আর্মস বানিয়ে দিবে, যা সে আগেও করত। শোন, এটা তো শুধু ওনার সামান্য পরিচয় শুনেছিস, তাও পুরোপুরি শুনিসনি। এই শহরে তার নামে কতগুলো বাড়ি আছে সে নিজেও জানে না। দেখেছিলাম সেই দিন তুই আর বাকি সবাই মিলে কেমন অপমান করলি ছোট লোক করে ছ্যাঁচড়া বলে। কিন্তু তুই কি এটা জানিস সে যে তোর বাবার পুরো সম্পত্তির কয়েক হাজার বার ক্রয় বিক্রয় করতে পারে? প্রীতির চোখ জোড়া বড় বড় হয়ে যায় সামিরার কথা শুনে। এখনই অবাক হয়ে যাচ্ছিস? এখন তো আর অনেক কিছু শোনার বাকি আছে। সে তোকে ভালো বাস্তবিধায় কখনো এইসব নিয়ে তোকে কথা শোনায়নি। তার কাছে সমস্ত কিছু আগে থেকেই তুই ছিলি। তোর ভালোবাসা ছিল, যেটা সেদিন আমি তার সাথে কথা বলতে পেরে বুঝতে পেরেছি। তার সম্পর্ক যতই বলি শেষ হবে না, তবে শুধু এটুকুই বলবো, তোর বাবা অল্প কয়েক টাকার মালিক, তাই তোর এত অহংকার। তাহলে তার কতটা অহংকার করা উচিত, যার বাবা কিনা বাংলাদেশের ব্যাংকের জিএম? শোন, টাকা দিয়ে সবকিছু বিবেচনা করা যায় না। প্রীতির তো হুঁশ এই উড়ে গেছে সামিরার কথা শুনে। কি বলবে এবার? তার মানে আকাশ হামিদ সাহেবের ছেলে? প্রীতির কলিজাটা ফেটে যাচ্ছে সামিরার কথা শুনে। এখন সে হারে হারে টের পাচ্ছে যে আকাশ কি ছিল। হীরাকে কাচের টুকরো মনে করে অপমান করেছি আমি, কিন্তু সে কখনো টাকা পয়সার বড়াই করেনি। আর আমি কি করলাম ওর সাথে? ছি! কিন্তু সামিরা, তুই এগুলো জানিস কি করে? কারণ আমি সাফার বান্ধবী, যে কিনা আকাশের ছোট বোন। ওর পরিবার সম্পর্কে আমি জানি না এমন কিছু নেই। তাহলে তুই আমাকে বলিসনি কেন? বলে কি হবে? ভালো যদি বাসায় এই হতো তাহলে এমন ধরা আচরণ করতি না। তাছাড়া ভাইয়া আমাকে বারণ করেছে। প্রীতি তো শব্দ করে কান্না করে দেয়। আচ্ছা হয়েছে, এখন আর খেদে কোনো ফায়দা নেই। উঠে গিয়ে ফ্রেশ হয়ে নে, তারপর খেয়ে নিস। আমি চললাম, অনেকটা সময় হয়েছে আমি এসেছি, যাওয়া দরকার এখন আমার। প্রীতি মুখে পানির ছিটা দিয়ে রুম থেকে বের হয়ে আসে। রুম থেকে বের হয়ে এসে দেখে তার বাবা সামনে দাঁড়িয়ে আছে। তিনি কোনো কথা ছাড়াই ঠাস ঠাস করে প্রীতির গালের মধ্যে সজোরে থাপ্পড় বসিয়ে দেয়। প্রীতি গালে হাতে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে ওর বাবার দিকে। ছি, আমার ভাত তো ঘৃণা হচ্ছে যে তুই আমার মেয়ে। আমি তোর আর স্বামী আর কথা শুনে ফেলেছি। আমার শিওর যে আকাশ কিছুই করেনি। তুই কিছু একটা করেছিস যার ফলে সে চলে গিয়েছে। কি করেছিস সত্যি করে বল, না হয় কিন্তু ভুলে যাব তুই আমার মেয়ে। বাবা, তুমি ঠিকই ধরেছ, আকাশের কোনো দোষ নেই, সবটা আমিই করেছি। কারণ ওকে কেন জানি আমার সহ্য হতো না। ওর জন্য সবার কাছে আমি ছোট হয়ে যাচ্ছিলাম দিন দিন। তোমরাও ওকে আমার থেকে বেশি গুরুত্ব দিচ্ছিলে। যেখানে তোমার সম্পত্তি আমার পাওয়ার কথা, সেখানে তুমি তার নামে করে দিয়েছ। আমি এসব মানতে পারছিলাম না, তাই ওকে ডিভোর্স দিয়ে সমস্ত কিছু নিজের নামে করে নিয়েছি। আর তোমাদের মিথ্যে বলেছি যে সমস্ত সম্পত্তি হাতিয়ে নিতে চায়। প্রীতি, তুই কতটা নিষ্কৃষ্ট হলে এমন ধারা কাজ করতে পারিস? তোকে তো নিজের মেয়ে ভাবতেও আমার ঘৃণা হচ্ছে। যে ছেলেটা চাইলে আমাদের থেকে আরো বহু উচ্চ ফ্যামিলির মেয়ে বিয়ে করতে পারতো, সে তা না করে শুধু আমার কথাই তোকে বিয়ে করতে রাজি হয়ে গেছে। সেই ছেলের সাথে তুই এমন ধার আচরণ করলি। আরে ওর কথা না হয় বাদ দিলাম, কিন্তু ওর বাবা মা একটা ভালো ডাকনাম আসে যে বাংলাদেশের ব্যাংকের জিএম। তোর বাসায় তো সেটাও নাই। তুই এমন একটা সোনার টুকরা ছেলেকে ঠুকরে দিলি। শুনে রাখ, তোকে একটা কথা বলে রাখি, তোর কপালে সুখ নাই। তোর অনেক পস্তাতে হবে তোর কৃতকর্মের জন্য। আর আজ থেকে আমি ভুলে যাব যে প্রীতি নামক কোনো মেয়ে ছিল আমার। তিনি এটা বলে প্রীতির রুম থেকে বের হয়ে আসে। হাউমাউ করে কান্না করে দেয় প্রীতি ওর বাবার কথা শুনে। কিন্তু তার ভিতরটা কেমন যেন হয়ে আছে। সবাই ওর থেকে আকাশকে বেশি পাত্তা দিচ্ছিল, তাই সে এমন ধারা কর্মকাণ্ড করে ফেলেছে। আবার ভিতরে এটাও কাজ করছে যে এত টাকা পয়সার মালিক হওয়ার পরও কখনো তা নিয়ে বড়াই করেনি। আল্লাহ, এখন কি করব আমি? আমার যে কোনো কিছুই মাথায় কাজ করছে না। তবে আমি সবার উপরে থাকব। আমার থেকে বেশি গুরুত্ব কেউ কাউকে দিতে পারবে না, সেজন্যই তো এমনটা করেছি। সারাদিন কোনো খাওয়া দাওয়া নেই। চার দেয়ালের মাঝে নিজেকে বন্দি করে রেখেছে। বিছানায় শুয়ে এপাশ ওপাশ করেছে, কিন্তু ঘুম আসছে না। চোখ থেকে ঘুম নামক শব্দটা যেন উধাও গিয়েছে। তখনই তার চোখের সামনে ভেসে ওঠে
যে সে আকাশকে জড়িয়ে ধরে ওর বুকের মধ্যে মাথা গুঁজে দিয়ে শুয়ে আছে। তার খুব ইচ্ছে করছে আকাশকে জড়িয়ে ধরে ঘুমো যেতে। কখন যে লোকটাকে জড়িয়ে ধরার মতো বদ অভ্যাস হয়ে গিয়েছে সে নিজেও জানে না। একা ঘুমাতে ভয় করতে, কিন্তু সেই ভয় কখন যে ওকে জড়িয়ে ধরায় কনভার্ট হয়ে গিয়েছে তার নিজেও অজানা। চোখের কোণ বেয়ে পানি বেয়ে পড়ছে। নিজেকে নিজেই প্রশ্ন করলাম, আচ্ছা লোকটাকে কি আমার চাই? ওকে ছাড়া যে কোনো কিছুতেই শান্তি পাচ্ছি না, তার মানে ওকে আমার চাই। হ্যাঁ, আমি কাল সকালেই ওর কাছে ফিরে যাব, কিন্তু সে কি আমায় মেনে নিবে? আবার কি সেই আগের মতন করে ভালোবাসবে? কলিজাটা ছিঁড়ে যাচ্ছে একদম মানুষটার জন্য। যত যাই হোক, এবার আর মানুষটাকে কষ্ট দিব না, মানুষটাকে নিজের করে আগলে রাখবো। মানুষটার বুকের মধ্যেই যে আমার শেষ ঠিকানা, মরে গেলেও মানুষটার বুকের মধ্যে মাথা রেখে মরতে চাই। এসব ভাবতে বলতে কখন যে ভরে গিয়েছে সে নিজেও জানে না। না, আর ঘুমোবে না। উঠে গিয়ে অজু করে নেয়, তারপরে সে সোজা জানামাজে গিয়ে রবের হাজিরা দিতে বয়ে যায়। নামাজ শেষ করে খোদার কাছে একটাই আবেদন করে, আল্লাহ, আকাশকে তুমি আমার কাছে ফিরিয়ে দাও, লোকটাকে যে নিজের অজান্তেই ভালোবেসে ফেলেছি। তারপর রেডি হয়ে নেয়। একটা কাগজে ছোট্ট করে দুইটা শব্দ একটা ওয়ার্ড লিখে ডাইনিং টেবিলের উপর রেখে সে ঘর থেকে বের হয়ে যায়। সামিরাকে ফোন দিয়ে সাথে নিয়ে নেয়। সকালবেলা প্রীতির আম্মু নাস্তা বানিয়ে ডাইনিং টেবিলের উপরে সাজিয়ে রাখবে, এমন সময় একটা সাদা কাগজ চোখে পড়ে। তখন তিনি সেটা হাতে নিয়ে খুলে দেখে। মা, আমি আকাশের কাছে চলে যাচ্ছি, জানি না সে আমায় মেনে নেবে কিনা। যদি মেনে নেয় তাহলে ওর সাথেই ঘরে ফিরবো, আর যদি মেনে না নেয় তাহলে এই মুখ আর কখনো কাউকে দেখাবো না, দূরে কোথাও চলে যাব। এমন কিছু দেখতে পেয়ে প্রীতির আম্মু দৌড়ে গিয়ে প্রীতির আব্বুকে কাগজটা দেয়। প্রীতির আব্বু কি বলবে ভেবে পাচ্ছে না। মেয়ে যা করেছে তারপর ভালো খারাপ আর কিছুই মাথায় আসছে না। এ প্রীতির বাবা কি হয়েছে? আকাশ তো আমাদের সম্পত্তি হাতিয়ে নেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু প্রীতির জন্য পারেনি। তাহলে এমন খারাপ ছেলের জন্য প্রীতি এমন দ্বারা উদ্যোগ নিল কি করে? সবে থেকে পেছনে যে প্রীতির হাত সেটা ওর আম্মু জানে না। আকাশকে খারাপ বলো না, ওর নামে বাজে কথা বললো পাপ হবে। এসব কিছুর পিছনে তোমার মেয়ের হাত ছিল, আকাশের কোনো দোষ নেই। মানে কি বলছো সব? হ্যাঁ, ঠিকই বলেছি। তারপর সবটা বলে। প্রীতির সম্পর্কে এমন কিছু শুনতে পাবে তিনি কখনো কল্পনাও করেনি। অন্যদিকে আকাশেরও রাতে খুব হয়নি। সে মেয়েটাকে নিজের জীবনে থেকেও বেশি ভালোবেসে ফেলেছে, কিন্তু মেয়েটা তার ভালোবাসার মূল্য এভাবে দিয়েছে সেটা ভাবতেই তার কলিজা কেটে যাচ্ছে। আর ভালোবাসবো না আমি তোমাকে প্রীতি, যতটা ভালোবাসতাম এখন তার থেকে কয়েক গুণ বেশি ঘৃণা করি। আকাশের পরিবারের সবাই একত্রে নাস্তা করতে বসে সকালবেলা। এমন সময় কেউ একজন কলিং বেল বাজায়। আচ্ছা, আমি দেখছি। এই যে কে আপনি? প্লিজ আকাশকে একটু ডেকে দাও, আমি ওর সাথে কথা বলবো। আম্মু চিনি না আমি, একটা মেয়ে এসেছে, বলছে ভাইয়াকে ডেকে দিতে। ওকে দাঁড়াও আম্মু, আমি দেখছি। কে আবার এত সকাল সকাল আবার খোঁজ করতে এসছে? সে দরজার কাছে গিয়ে প্রীতিকে দেখতে পায়। প্রীতিকে দেখে তো তার চোখ জোড়া কপালে উঠে গিয়েছে। এমনি এখানে কেন? ভাইয়া, কে এই মেয়ে? চিনি না আমি, কে এই মেয়ে? ওকে চলে যেতে বল। বলে হেঁটে চলে আসতে দেবে, ঠিক তখনই প্রীতি পেছন থেকে আকাশের পা দুটো ঝাপটে ধরে। প্লিজ আকাশ, তুমি আমায় মাফ করে দাও। এই মেয়ে পা ছাড়ো। না, আমি পা ছাড়বো না, তুমি আগে বলো আমায় মাফ করে দিয়েছো। এই মেয়ে পা ছাড়তে বলেছি না? বলেই ঝটকা দিয়ে প্রীতি থেকে পা ছাড়িয়ে নেয়। কি সমস্যা তোর? হ্যাঁ, কি সমস্যা? এখানে কেন এসছিস? এত অপমান করার পর মন ভরেনি? না আরো বাকি আছে অপমান করা? প্লিজ আমায় ভুল বুঝো না, আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমি তার জন্য অনুতপ্ত। রাত তোর অনুতপ্ত তোর কাছে, তোর মতো মেয়ের দরকার নেই আমার জীবনে। আকাশ, কি রে, কি হয়েছে? কে এই মেয়ে? বলেই আকাশের আম্মু ডাইনিং টেবিল ছেড়ে উঠে আসে। আরে বাবা, তুই এত রাখছিস কেন? এই মেয়ে, কে তুমি? আমি আপনার ছেলের বউ। কি? হ্যাঁ, আমি আপনার ছেলের বউ। সে আমার উপরে রাগ করে আমায় ফেলে রেখে চলে এসেছে। আম্মু প্লিজ আপনারা আমাকে ফিরিয়ে দিয়েন না। আকাশ, ও যা বলছে তা কি ঠিক? হ্যাঁ আম্মু, কিন্তু ওর মতো অহংকারী মেয়ের চেহারা আমি দেখতে চাই না। সে আমায় ডিভোর্স দিয়ে ঘর থেকে বের করে দিয়েছে। তুই বিয়ে করেছিস তা জানিও না, তার উপর এই নতুন বউ বাড়িতে এসেছে আর তুই তাকে তাড়িয়ে দিচ্ছিস? আম্মু কিসের নতুন বউ? ওর মতো মেয়ে কারো বউ হওয়ার যোগ্যতা রাখে না। বলে প্রীতিকে টেনে হেঁচড়ে নিয়ে ঘরের বাইরে ফেলে রেখে আসে আর ভিতর থেকে দরজা আটকে দেয়।
প্রীতি মাটির উপরে বসে ছোট্ট বাচ্চার মতো নাক টেনে টেনে কান্না করছে আর বলছে, আকাশ, আমার ভুল হয়ে গিয়েছে, প্লিজ আমায় মাফ করে দাও। আমি আর কোনোদিন এমন ধরনের আচরণ করব না তোমার সাথে। কে শুনি কার কথা দরজা আটকে দিয়েছে আকাশ। এই জন্যই বলে সময় থাকতে তার মূল্য দিতে হয়, না হয় সময়ের চাকা উল্টে ঘুরে গেলে তখন কেঁদে কেটেও লাভ হয় না। এবার কেন্দ্রে কেটে মর। এমনি এভাবে কাঁদছিস কেন? প্লিজ কান্না থামা, লক্ষ্মী পামনি মা আমার। আকাশ আমাকে কখনো মাফ করবে না। ওর সাথে অনেক খারাপ আচরণ করেছি আমি। যখন সময় ছিল তখন আমি তাকে অবহেলা করেছি, আর এখন তার মূল্য দিতে হচ্ছে আমাকে। আমার আকাশকেই চাই। আপনারা প্লিজ আমার আকাশকে এনে দেন। এই মেয়ে, কান্না থামাতে বলেছি না তোকে? একদম কান্না করবি না, তোর বর তোরই আছে। আর তোদের মাঝে কি হয়েছে জানি না, তবে তোকে আমার বউ হিসেবে খুব পছন্দ হয়েছে। আমি চাই তোরা দুজন সংসার কর। আম্মু, আকাশ আমার উপরে খুব রেগে আছে, সে আমার সাথে সংসার করবে না। এই মেয়ে, আন্টি কিরে? আম্মু বল। আম্মু খুব রেগে আছে আমার উপরে, সে কিভাবে রাগ ভাঙাবো আমি ওর? শোন মা, তোকে একটা কথা বলি, আমার ছেলেটা একদম সাদাসিধা, ওর রাগ বেশিক্ষণ থাকে না। তুই হয়তো অনেক বড় কিছু পড়েছিস, তাই সে রাগ করে আছে। এখন তোর কাজ হচ্ছে ওর রাগ ভাঙানো, তাহলে দেখবি সমস্ত কিছুই আগের মতো হয়ে গেছে। ভালোবাসা দিয়ে ওর মন জয় করে নিবি। আচ্ছা, আমি চেষ্টা করব। চেষ্টা করলে চলবে না, তোকে পারতেই হবে। আর সাপা শোন, ওর ব্যাগটা নিয়ে আকাশের রুমে রেখে আয়। আকাশ কিছু বললে বলবি আমি বলেছি। আচ্ছা আম্মু। আর ভাবি টেনশনের, ভাইয়াকে একা জয় করে দিলে হবে না, তার ছোট বোনকেও জয় করতে হবে, মাথায় থাকে যেন। সাফা প্রীতির ব্যাগটা নিয়ে আকাশের রুমে রেখে আসে। ব্যাগটা রেখে যখন আসতে যাবে তখনই কিরে, ওই মেয়ের ব্যাগ আমার রুমে গেল, আর সে এখনো বিদায় হয়নি? আম্মা বলেছে তোর রুমে রাখতে ভাবির ব্যাগ, আর পিতায় কেন হবে? আমাদের ভাবি বলে কথা, আমরাও চাই তুই তাকে মেনে নে। এই হয়েছে, আর বলিস না, সময় হলে ঠিকই মেনে নিবি, শুধু সময়ের অপেক্ষা। ইম্পসিবল, কখনোই না। ওই মেয়েকে আমি কখনোই মেনে নেব না। এই সাফা, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, তুই আমার বোন হয়ে পক্ষ নিচ্ছিস? মাথা কেন খারাপ হবে? যা সত্যি তাই বললাম। এখন কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। আর ওই মেয়েকে বাড়িতে আসতে দিয়েছে কে? এই তুই আমার উপরে রাখছিস কেন? আম্মুর উপরে গিয়ে রাখ দেখা। আমি তো রাখিনি, আম্মু রেখেছে। ওকে আকাশ, প্লিজ তুমি আমায় ক্ষমা করে দাও। আমি আর কখনো তোমার সাথে ওইরূপ আচরণ করব না। আচ্ছা থাক তুই, আমি যাচ্ছি। বলে জোর করে পা ছাড়িয়ে নিয়ে রুমে চলে যায়। প্রীতিও তার পেছনে পেছনে রুমে চলে যায়। সত্যি বলছি, আমি আর কখনো এমন করব না, প্লিজ আমায় ফিরিয়ে দিও না। সেও নাছরবান্দা, যত যাই হোক না কেন সে হাল ছাড়বে না। রাগে পিত্তি ফেটে যাচ্ছে। আম্মু, আমার খেতে কাজ নেই? হ্যাঁ, যে আমার একটা মেয়েকে বাড়িতে আশ্রয় দিয়েছে, উনি কি জানে যে এই মেয়ে আমার সাথে কত কত খারাপ আচরণ করেছে? হ্যাঁ, না, ওই মেয়েকে আমি কখনোই মারবো না। সবাই মেনে নিলেও আমি মানবো না। দরকার হয় ঘর ছেড়ে চলে যাবো আবার। রাতের বেলা শুয়ে আছি, শুয়ে শুয়ে ফোন টিপছি, এমন সময় দরজার পাশে একটা ছায়া মূর্তি চোখে পড়ত। এই কে ওখানে? গলা আওয়াজ শুনতে এই ছায়া মূর্তিটা গায়েব। ধর, আমার ভুল হবে হয়তো, কিন্তু না, একটু পর আবার লক্ষ্য করলাম ছায়া মূর্তিটা আগের জায়গাটা দাঁড়িয়ে আছে। আমি এবার শিওর যেখানে কোনো মানুষ দাঁড়িয়েছিল আগের বারও। এবার আর কোনো আওয়াজ করলাম না, চুপচাপ বিছানা থেকে উঠে দরজা দিকে এগিয়ে গেলাম। গিয়ে দেখে প্রীতি দাঁড়িয়ে আছে। এই, তুই কি করিস? হ্যাঁ, আর তুই এখন এই বাড়িতে কেন? আকাশ, তুমি আমায় যা শাস্তি দেওয়ার দাও, তাও তোমার বুকে মাথা রেখে সারাটা জীবন কাটাতে চাই। আর তুই বাছার আমার, তোকে পড়া শেষ আবার। যে মানুষকে সম্মান দিতে জানে না সে মাপ চাওয়াই বেকার। তোর ফালতু ড্রামাগুলো দেখতে একদম ইচ্ছে করছে না, বাছার। আর তুই তোর মতো থাক, কারণ আম্মু যেহেতু তোকে ঘরে ঢুকিয়েছে, ওনার উপরে আমি আর কিছু বলতে পারবো না। না, আমি যাব না বলেছি। এ তোকে একবার বলেছি যে কথাখানা জানা। হ্যাঁ, তোর মতো থার্ড ক্লাস মেয়ের এই সমস্ত ফালতু ড্রামাগুলো দেখতে আমার একদম ইচ্ছে করছে না। আচ্ছা তুই তুই আবার আমার পিছনে পিছনে রুমে এসছিস। হ্যাঁ, এবার কিন্তু খুব খারাপ হয়ে যাবে। ভালো চাস তো রুম থেকে চলে যায় এক্ষুনি বলছি। আর তুই কি খারাপ করবি আমার? তুই আবার খারাপ করবি, তাই না? এবার দেখ আমি তোর কি করি। বলে আকাশকে ধাক্কা দিয়ে খাটের উপরে ফেলে দেয়। প্রীতির এইরূপ আচরণ দেখে আকাশ তো পুরো নড়াচড়া করারও শক্তি পাচ্ছি না আমি। মেয়েটা আমায় তার শরীরের সমস্ত শক্তি দিয়ে চেপে ধরেছে খাটের সাথে। না হয় তার সাথে পেরে ওঠার কথা না, তার থেকে বড় কথা সে আমার উপরে, তাই বেশি ফোর্স করতে পারছি না। এই বদমাইশ ছেলে, তুই কি আমায় এখনো মেনে নিবি না? তোমাকে আমি কখনোই মেনে নেব না। প্লিজ ছেড়ে দাও আমাকে। ওকে, তোর মানতে হবে না। আর
ছেড়ে দেওয়ার তো প্রশ্নই আসে না। এখনো তো অনেক কিছু করা বাকি। এই কি করবো তুমি? কি করব? দাঁড়াও দেখাচ্ছি। বলে আকাশকে শক্ত করে খাটের সাথে চেপে ধরে আর আকাশের কপালে গালে ইচ্ছে মতো চুমু খেতে আরম্ভ করে সে। ওই মেয়ে দাঁড়া, তুই আমাকে জোর করে কিস করেছিস তাই না? হ্যাঁ, এবার দেখ আমি কি করি। বলে আকাশের ঠোঁজোড়া নিজের দখলে করে দেয়। আকাশ কেমন যেন পাগল হয়ে গিয়েছে পিঠের উষ্ণ ঠোঁটের স্পর্শে। সেও নিজের শরীরের ব্যালেন্স ঠিক রাখতে পারছে না। প্রীতি একদম নেশাক্ত করে দিয়েছে তাকে। সে একদম পুরোপুরিভাবে ডুবে যায় প্রীতির নেশায়। সকালবেলা ঘুম থেকে উঠে থাকে প্রীতি তাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। কিরে, এই মেয়ে আমাকে জড়িয়ে ধরেছে কখন? তখনই মনে পড়ে যায় গতকাল রাতের কথা। রাতে তাদের দুজনের মধ্যে সমস্ত কিছু হয়েছে। সে মাথায় হাত দিয়ে ফেলে। আল্লাহ, এটা কি করলাম আমি? সে না আমার সাথে সমস্ত সম্পর্ক শেষ করে দিয়েছে, তারপরে এমন দ্বারা কাজ কিভাবে করলাম আমি ওর সাথে? না, ওই রায় তো দরকার। আয় প্রীতি, প্রীতি ওঠো। আর একটু ঘুমাতে দাও না প্লিজ। কিসের ঘুম? ওর তুই একদম কানের নিচে লাগাই দেবো। আকাশে ধমক শুনে প্রীতি ধরবর করে বিছানা ছেড়ে উঠে পড়ে। এই কি হয়েছে, এত রেগে যাচ্ছ কেন? কি হয়েছে জানিস না? হ্যাঁ, তুই আমাকে ডিভোর্স দিয়ে দিয়েছিস, তারপরেও কেন আমার সাথে এসব ইনভলভ করি? হ্যাঁ, আমি মানি না সেই ডিভোর্স। আমার তোমাকে চাই, ব্যাস। তুই মান আর না মানা, তা দিয়ে আমার কিচ্ছু যায় আসে না। আমি মানি তোর আর আমার মধ্যে আর এখন কোনো সম্পর্ক নেই। সো আজকের পর তুই আমার ধারের কাছেও আসবি না। বলে ওকে টেনে হিসড়ে রুম থেকে বের করে দিয়ে দরজা আটকে দেয়। ছি, কিভাবে করলাম ওই ওর সাথে এমন কথার কাজ? হ্যাঁ, কিভাবে মায়া করে ফেলেছে সে আমি এক রাতের মধ্যে, যার মায়া থেকে বেঁচে উঠতে পারিনি আমি। হ্যাঁ, না, এটা অন্যায় করেছে আমি। আজকের পর ওর ছায়া পর্যন্ত পারাবো না আমি, স্পর্শ তো করা দূরে থাক। দরজার অপর পাশে দাঁড়িয়ে প্রীতি অচরে কান্না করছে। কাল রাতের পর আকাশ তার সাথে এমন ধারা আচরণ করবে সে ভাবতেও পারেনি। সে ভেবেছে হয়তো ওকে নিজের সতীত্ব দিয়ে হলেও আপন করে নেবে, কিন্তু সে ভুল ছিল। মানুষটা কি করলে আমাকে আবার আপন করে নেবে? নিজের ভুলের জন্যই যে মানুষটাকে হারাতে চলেছি, যেই মানুষটা আমার বুকে নিয়ে ঘুমাতো, সে আজ টেনে হিচড়ে ঘর থেকে বের করে দিচ্ছে। হে আল্লাহ, তুমি আমার পথ দেখিয়ে দাও। আমি আর পারছি না এভাবে থাকতে। চোখের পানিগুলো মুছে নিয়ে নিচে চলে যায়। কিরে, কেমন কাটলো রাত তোদের? আকাশ কিছু বলেনি তো? না আম্মু, কিচ্ছু বলেনি। আর রাত অনেক ভালো কেটেছে আম্মু। শোন, আস্তে আস্তে সবকিছুই আগের মতো হয়ে যাবে। শুধু একটু ধৈর্য ধর, শুধু একটু ধৈর্য ধারণ কর মা। একদিনে তো আর সব আগের মতো হয়ে যাবে না, একটু সময় লাগবে। আর ধৈর্য ধরলে তার ফল পাওয়া যায়। হ্যাঁ আম্মু। অপরদিকে আকাশের এখনো নিজেকে নর্মাল করতে পারছে না। নিজের ভেতরে কেমন যেন একটা অপরাধ বোধ কাজ করছে। তবে একটা জিনিস, প্রীতিকে কিন্তু সে এখনো ডিভোর্স দেয়নি। যদিও প্রীতি ডিভোর্স পেপারে সাইন করে দিয়েছে, কিন্তু আকাশ তা করেনি। দিন পেরিয়ে চলেছে, আকাশ সেই আগের জায়গাতে আটকে আছে। সে প্রীতিকে কখনোই ক্ষমা করবে না। প্রীতিও তার প্রচেষ্টা চালাচ্ছে, সেও হেরে যাওয়ার মতো মানুষ নয়। সে আকাশকে তার ভালোবাসা দিয়ে ভুলিয়ে দেবে পেছনের সমস্ত অতীত, কিন্তু আকাশের রাগ কোনোভাবেই ভাঙাতে পারছে না সে। আকাশ তো প্রীতিকে তার ধারে কাছেও ঘেঁষতে দেয় না, কিন্তু রাতের বেলায় দুজনে একই রুমেই থাকে, মাঝে বাংলাদেশ আর পাকিস্তানের বর্ডারের মতো করে কোলবালিশ দিয়ে। কিন্তু কে মানে সেই বর্ডার? আকাশ ঘুমিয়ে গেলে প্রীতি কোলবালিশটা সরিয়ে ও তাকে জড়িয়ে ধরে। আবার সকালবেলায় আকাশ ঘুম থেকে ওঠার আগে প্রীতি তাকে ছেড়ে দেয়। একদিন সকালবেলা প্রীতির মা বাবা প্রীতিকে দেখতে আসে। প্রীতি আগের চাইতে অনেকটা শুকিয়ে গেছে। তারা প্রীতির চেহারা দেখেই বুঝে ফেলে যে তাদের মধ্যে কোনো কিছুই ভালো চলছে না। প্রীতি, তোকে একটা কথা বলি, আজ তোর ভুলের জন্য তোর এমন হাল হয়েছে, কিন্তু নিজের শরীর ও তো খেয়াল রাখবি নাকি? ভুল করছিস সেটা মানলাম, কিন্তু নিজের শরীরের এমন হাল করেছিস কেন? জানিস তোর ওপরে আমার অনেক রাগ ছিল, কিন্তু এখন তোকে দেখার পর সমস্ত রাগ পানি হয়ে গিয়েছে। মারে, চল তুই আমাদের সাথে, তোকে আর এখানে থাকতে হবে না। আর জামাইকে আমি বুঝিয়ে বলবো, সে যেন তোকে আবার মেনে নেয়। বাবা, তার কোনো প্রয়োজন নেই। আকাশ কখনোই আর আগের মতো করে আমায় ভালোবাসবে না। তুমি যতই মিনতি করো না কেন, কাজ হবে না। কারণ একবার মানুষের মন উঠে গেলে পরবর্তীতে তাকে জায়গা দেওয়া অনেক কঠিন হয়ে যায়। আমার ক্ষেত্রেও তাই হয়েছে। আর আমি মরি বা বাঁচি, কিন্তু এ বাড়ি আমি ছাড়বো না। যতদিন হায়াত আছে এ বাড়িতেই থাকবো।
আর আকাশকে মানানোর চেষ্টা করব। মারে বিশ্বাস কর, তোর চোখে সত্যিকারের ভালোবাসা দেখতে পাচ্ছি আমি। সেদিন হয়তো রাগের বশে তোকে অনেকগুলো কথা শুনিয়েছি, কিন্তু আজ মন থেকে দোয়া করব আকাশ যাতে তোকে আবার মেনে নেয় আর আগের মতো করে ভালোবাসে। হ্যাঁ, এটাই করো। সারাদিন থেকে বিকেলবেলায় তিনারা নিজেদের বাড়ি ফিরে যান। তিনারা থাকাকালীন সময়ে আকাশ তাদেরকে বাবা মায়ের মতোই সম্মান করেছে। বিগত কিছুদিন ধরে প্রীতি লক্ষ্য করছে তার সাথে কেমন যেন অদ্ভুত ধরনের কিছু একটা ঘটছে। সে অনুভব করে সে মা হতে চলেছে। তার খুব ইচ্ছে করছে আকাশকে বলতে যে আকাশ, আমাদের সন্তান পৃথিবীতে আসতে চলেছে, এইবার তো তুমি আমায় মেনে নাও। কিন্তু না, সে ভালো করেই জানে যে আকাশ তাকে মেনে নেবে না। যত যাই হোক না কেন, তাই সে বিষয়টা নিজের ভেতরেই দমিয়ে রাখে। প্রীতি দিন দিন কেমন যেন দুর্বল হয়ে পড়ছে। এখন আর আগের মতো আকাশকে বিরক্ত করে না, কেমন যেন চুপচাপ হয়ে গিয়েছে। আগে তো আকাশকে হাজার রকম ভাবে মানানোর চেষ্টা করত, সবসময় ওর কেয়ার করত, কোনো দিকে যেন কমতি না থাকে। কিন্তু এখন আর সেরকম কিছুই করে না। আর করবেই বা কি করে, সে নিজের কেয়ারই ঠিক মতো করতে পারছে না। ইদানিং প্রীতি কেমন যেন নীরব হয়ে গিয়েছে। আচ্ছা, মেয়েটার কিছু হলো না তো? মেয়েটাকে সবসময় আবার পিছিয়ে পিছিয়ে পড়ে থাকতো, সবসময় আবার দেখাশোনা করতো, কিন্তু এখন কেমন যেন এক ধরনের হয়ে গিয়েছে। সে কি জানে না যে তাকে নিয়ে যে খাচ্ছিল সেটা ভালোবাসা দিয়ে অনেক আগেই সে পূরণ করে দিয়েছে? না, ওর সাথে আবার আগের মতো হয়ে যাব। খুব ভালোবাসবো মেয়েটাকে, একদম শুরুতে যেমন বেশি ছিলাম ঠিক তেমন করেই ভালোবাসবো। কিন্তু শুরুটা কি করবো কিভাবে? সমস্ত কিছু যে গুলিয়ে ফেলেছি, আর ওকে ইগনোর করতে করতে কেমন যেন একটা সংকোচবোধ চলে এসছে নিজের মধ্যে। না, সময় করে বলে দেব যে ওকেও আমি খুব ভালোবাসি, আর সবকিছু ভুলে গিয়ে আবার নতুন করে শুরু করতে চাই তোমার সাথে পথ চলা। একদিন রাতের বেলায় সবাই মিলে খেতে বসেছি, প্রীতিও আমাদের সাথে খেতে বসেছে। সে প্লেটে খাবার নিয়ে না খেয়ে সেটা হাত দিয়ে নাড়াচাড়া করছে। এমনি না খেয়ে বসেছো কেন? হ্যাঁ? কোনো কথা নেই। আকাশের দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে নজরটা নিচে নামিয়ে ফেললো। একদম খেতে ইচ্ছে করছে না তার। খাবার যেন পেটে দিয়েই ঢুকছে না। মুখটা পুরো তেতো হয়ে আছে। যা খাচ্ছে তাই যেন বিষের মতো মনে হচ্ছে পেটের কাছে। প্রীতির আমার আচরণ থেকে বুঝতে বাকি রইল না যে মেয়েটির কিছু একটা হয়েছে। ওর অসহায় চাউনিটা কিছু একটা ইঙ্গিত করছে আমায়। কোনো কথা না বলে ওর সামনে থেকে খাবার প্লেটটা নিয়ে নিলাম। আকাশের এমন কর্মকাণ্ড দেখে প্রীতি থ হয়ে তাকিয়েছে ওর দিকে। অনেক সময় ধরে যাচ্ছি, খাবার না খেয়ে গেলে খাবারগুলো নিয়ে নাড়াচাড়া করছো। তোমার আর খেতে হবে না, আমি খেয়ে দিচ্ছি। বলেই খাবারের একটা লোকমা প্রীতির মুখের সামনে ধরে। এখনই চোখে কোন বেয়ে পানি পড়বে অবস্থা। লোকটা আমায় খাইয়ে দিবে সেটা বিশ্বাসই হচ্ছে না। কোনো কথা না বলে ওর হাত থেকে খাবারের লোকমাটা খেয়ে নিলাম। এখন কেমন যেন আর তেতো লাগছে না। পুরোটা খাবার সে আমায় নিজ হাতে খাইয়ে দিয়েছে। ভিতরটা খুশিতে ভরে উঠেছে। খাবার শেষ করে উঠতে যাব এমন সময় শাশুড়ি মা, প্রীতি বসো, সবার সাথে একটু কথা আছে। সবার তো খাওয়া শেষ, তাহলে এবার বলি। আমি চাচ্ছিলাম আমরা পরিবারের সকলে মিলে কোথাও ঘুরতে যাব। আকাশ, কি বলিস? কেমন হবে? হ্যাঁ আম্মু, অনেক ভালো হবে। অনেকদিন হয়েছে যে সবাই মিলে ঘুরতে যাওয়া হয় না। আচ্ছা, তাহলে কাল আমরা সবাই মিলে পাহাড়ি এলাকায় ঘুরতে যাব। সবাই রেডি হয়ে থেকো। সকলের মতো পোষণ করে। এদিকে ভিতরে ভিতরে আকাশ তো সেই খুশি, কারণ সে এমন একটা সুন্দর প্লেস খুঁজছিল যেখানে সে প্রীতিকে প্রপোজ করতে পারবে। সেটা বাসায়ও করা যেত, কিন্তু সে চেয়েছিল সুন্দর কোনো প্লেসে তিতিকে প্রপোজ করবে। যাক, তাহলে হয়েই গেল। পরদিন সকালবেলা পরিবারের সকলেই মিলেই ঘুরতে বের হয়। সবাই তো সেই খুশি, সবাই হই হুল্লোড় করছে, কিন্তু প্রীতি চুপচাপ বসে আছে। প্রীতিকে এমন অবস্থা দেখে আকাশের ভেতরটা কেমন যেন খাকা করছে। সে শক্ত করে প্রীতির হাতটা চেপে ধরে আর কেউ না দেখের মতো করে একটা চুমু এঁকে দেয় প্রীতির গালে। চোখগুলো বড় বড় করে আকাশের দিকে তাকিয়ে আছি। আচ্ছা, লোকটা আবার কি হলো? লোকটা কেমন যেন অদ্ভুত আচরণ করছে। দুদিন ধরে নিজ থেকেই কথা বলছে। বিষয়টা কেমন যেন খটকা লাগছে। লোকটা কি আগের মতো করে আবার ভালোবেসে ফেলেছি নাকি? গাড়ি গন্তব্য চলে এসেছে। গাড়ি থেকে নেমে সবাই তো খুশিতে আত্মহারা, কারণ ইয়া বড় বড় পাহাড়। সারাটা সকাল ঘুরলাম, প্রায় 2টা বাজতে চলেছে, তাই সবাই মিলে একটা রেস্টুরেন্টে ঢুকেছি খাবার খাওয়ার জন্য। পরে আবার ঘুরতে বেরোবো। খাওয়া দাওয়া শেষ করে রেস্টুরেন্টের আশেপাশে ঘুরে ঘুরে দেখছি। এমন সময় একটা ফোন আসে। পকেট থেকে ফোনটা বের করে দেখি নিলয় ফোন করেছে। সে আমার ছোটবেলার বন্ধু। কিরে, কি খবর তোর? কি মনে করে ফোন দিলি? আরে বেটা, ফোন দিতে কোনো উদ্দেশ্য লাগে নাকি? আরে না, তা না, আজ অনেকদিন পর ফোন দিলি তো,
লেগে গেলাম নিলয়ের সাথে কথা বলায়। কথা বলতে বলতে কখন যে রেস্তোরাঁর গণ্ডি পেরিয়ে রাস্তায় উঠে পড়েছি সেটা নিজেও বলতে পারবো না। এমন সময় কোথা থেকে যেন একটা বড় গাড়ি আমার দিকেই তেড়ে আসে। সেদিকে কোনো খেয়াল নেই আমার। আমি আপনার মনে কথা বলেই চলেছি, কিন্তু জিনিসটা প্রীতির চোখে এড়ালো না। হঠাৎ কেউ একজন আমার ধাক্কা দিয়ে রোডের সাইডে ফেলে দিল। কি হলো কিছু যেন বুঝলাম না, শুধু এতটুকু দেখেছি একটা বড় গাড়ি খুব দ্রুত গতিতে টেনে চলে গেল। মাটি থেকে উঠে দাঁড়াতেই পাশে চিৎকার চেঁচামেচির আওয়াজ কানে আসে। মিনিটের মধ্যে অনেক মানুষ জড়ো হয়ে গিয়েছে সেখানে। তাদের মাঝে সাফাকেও দেখতে পেলাম। সাফাকে দেখতে পেয়ে কলিজাটা মোচড় দিয়ে ওঠে। তাড়াতাড়ি করে সেদিকে এগিয়ে গেলাম। গিয়ে দেখি প্রীতি মাটির মধ্যে পড়ে আছে, আর আশেপাশের জায়গাটা পুরো রক্তে লাল হয়ে আছে। তার মানে প্রীতি আমায় ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছে, আর সে নিজে গাড়ির নিচে চাপা পড়েছে। প্রীতির এই অবস্থা থেকে আমার দুনিয়াদারি যেন মুহূর্তের মধ্যেই পাল্টে গেল। প্রীতি বলেই সজোরে চিৎকার করে জ্ঞান হারিয়ে ফেললাম। আজ 3 দিন পর জ্ঞান ফিরে এসছে। জ্ঞান ফেরার পর প্রীতিকে কোথাও দেখতে পাচ্ছি না। পাশে তাকিয়ে দেখি একজন নার্স দাঁড়িয়ে আছে। এই যে নার্স, আপনি আমার প্রীতিকে রেখেছেন, সে কোথায়? আপনি প্লিজ ওকে একটু ডেকে দিন না। নার্স কেবিন থেকে বের হয়ে এই যে আপনাদের মতো পিপিকে প্লিজ তিনি একটু ভিতরে আসুন। আকাশের আম্মু কেবলের ভিতরে যায়। আকাশের আম্মুকে দেখতে পায়। আম্মু, প্রীতি কেমন আছে? সে ঠিক আছে তো? বাবা তুই প্লিজ শান্ত হ। না, আমি শান্ত হব না। আগে বলো প্রীতি ঠিক আছে তো? বাবা প্রীতি আর এই দুনিয়ায় নেই। বলে কান্না করে দেয়। কোনো কথা বেরোচ্ছে না আকাশের মুখ দিয়ে। এমন কথা শোনার পর চোখের জলে পুরো বালিশ ভিজে গেছে। আকাশে রিলিজ করে বাড়িতে আনা হয়। তার পুরো দুনিয়াদারি কেমন যেন থমকে গেছে। প্রীতি এই দুনিয়া নেই, সেটা এখনো তার বিশ্বাস হচ্ছে না। কলিজা, কিভাবে পারলি তুই আমায় একা একা করে চলে যেতে? হ্যাঁ, এখন আমার কি হবে? তুই কি একটা বারও ভাবলি না যে তুই ছাড়া যে আমি অসম্পূর্ণ? হ্যাঁ, এখন আমার দেখভাল কে করবে? প্লিজ তুই ফিরে আয় না। না হয় তুই যেখানে আছিস সেখানে আমাকে নিয়ে চল। বলে কান্না করতে আরম্ভ করে। প্রীতি মারা গেছে আজ 1 মাস পূর্ণ হচ্ছে। এই 1 মাসে আকাশ সূর্যের আলো পর্যন্ত দেখেনি। সারাটা দিন নিজেকে রুমের মধ্যে বন্দি করে রেখেছে। তবে একটাই কথা, প্রীতিকে ছাড়া সে অসম্পূর্ণ। প্রীতি যা যা ব্যবহার করত, যেখানে যেখানে প্রীতির হাতের ছোঁয়া লেগেছে, সেগুলো বুকের সাথে জড়িয়ে ধরে সারাদিন কান্না করে। আলমারিতে প্রীতির পছন্দের একটা জামদানি শাড়ি ছিল। আকাশ আলমারি খুলে সেটা নামায়, তারপর সেটাকে শক্ত করে জড়িয়ে ধরে। কলিজারে, এটা তো সবচেয়ে পছন্দের একটা শাড়ি ছিল। এখন এই শাড়িগুলো কি পরবে রে? হ্যাঁ, কে শাড়িগুলো পরে আমার সামনে বারবার ঘুরঘুর করবে? শুধু এসে যে আমি তাকে কাছে টেনে নেবো। আকাশ অজরে কান্না করছে, শাড়িটাকে জড়িয়ে ধরে। ঠিক তখনই শাড়িটার ভাঁজ থেকে কিছু একটা নিচে পড়ে। আকাশ সেটাকে হাতে নিয়ে দেখে একটা ফাইল, যেটাতে মেট্রোপলিটন হসপিটালের নাম লেখা। ফাইলটা খুলে দেখে সে, তার ভেতরে লেখা ছিল কিভাবে শরীরের যত্ন নিবে, কিভাবে বেবির যত্ন নিবে। তার মানে প্রীতি মা হতে যাচ্ছিল, আর সে লুকিয়ে ডক্টর দেখিয়েছে। তা হয়তো আমি জানতাম। এটা দেখার পরে ইচ্ছে করছে গলা ফাটিয়ে চিৎকার করে কান্না করি। কলিজারে, এই কলিজা, তুই আমায় কেন বাঁচাতে গেলি? হ্যাঁ, তোর জায়গায় আমি মরে যেতাম, তা তো তুই আর আমার বেবিতে ভালো থাকতি। কলিজা, তুই মৃত্যুর জন্য